আচ্ছা, যাই হোক আমরা এখন স্ক্রিন শেয়ারে চলে যাই, আমরা স্লাইড শেয়ার করা শুরু করি। এটা কোর্স স্ট্রাকচার, প্রত্যেকটা চ্যাপ্টারেই এই কোর্স স্ট্রাকচারটা প্রথম স্লাইড হিসাবে থাকে। আমরা সেকেন্ড স্লাইডে চলে যাই। আমরা অলরেডি কোর্স স্ট্রাকচার সম্পর্কে জানি। তো সেকেন্ড স্লাইডে চলে গেলাম আমরা। আমরা চ্যাপ্টার নাম্বার 3 কভার করব আজকে। চ্যাপ্টার নাম্বার 3 হচ্ছে দ্য এলিমেন্টস অফ ওয়েদার এন্ড দেয়ার মেজারমেন্ট টেকনিক। এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা একটু ক্লাইমেট নিয়ে কথা বলি, কারণ এটা ক্লাইমেট এর সংজ্ঞার সাথে রিলেটেড। ওকে, তো ক্লাইমেটের ডেফিনেশন হলো ক্লাইমেট হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডাটা। ক্লাইমেট হলো স্ট্যাটিস্টিক্যাল ডাটা, তার এলিমেন্টস। এখন প্রশ্ন হলো তার এলিমেন্টস গুলা কারা। আমরা যদি একটু ওয়েদার ফোরকাস্ট দেখতে অভ্যস্ত থাকি, তাহলে দেখবো যে আমাদের ওয়েদার ফোরকাস্টে টেম্পারেচারের কথা বলে, আজকে টেম্পারেচার এত ছিল, হিউমিডিটির কথা বলে, আজকের হিউমিডিটি এত পার্সেন্ট। তারপরে সোলার রেডিয়েশনের কথা বলে। কিভাবে বলে সেটা? সেটা বলে সকালে সূর্যোদয় হবে এত, সূর্যাস্ত হবে আহ অমুকটায়। তারপরে প্রেসিপিটেশন বা বৃষ্টিপাতের কথা বলে, আজকে রেইনফল হয়েছে এত মিলিমিটার। তো এই যে টেম্পারেচার, হিউমিডিটি, প্রেসিপিটেশন, সোলার রেডিয়েশন, দোজ আর দ্য এলিমেন্টস অফ ক্লাইমেট। ওকে, সেই এলিমেন্টস গুলার স্ট্যাটিস্টিক্যাল ডাটাই হচ্ছে ক্লাইমেট। তার মানে ক্লাইমেটের ডেফিনেশন হলো এলিমেন্টস গুলার স্ট্যাটিস্টিক্যাল ডাটা। এই ডেফিনেশনের সাথে, এই কথাটার সাথে, সেন্টেন্সটার সাথে আরো দুটো জিনিস অ্যাড করতে হয়। সেটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে এটা করতে হয়, কারণ হচ্ছে ক্লাইমেট অঞ্চল টু অঞ্চল ভ্যারি করে, প্লেস টু প্লেস ভ্যারি করে। সেই জন্য এই সংজ্ঞার সাথেই বলতে হয় কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের এলিমেন্টস গুলার স্ট্যাটিস্টিক্যাল ডাটাই হলো ক্লাইমেট। তারপরে আরো একটা কথা বলতে হয়, কারণ ক্লাইমেটের ডাটা অনেক দিনের ওয়েদারের অ্যাভারেজ ডাটা নিয়ে তৈরি করা হয়। তো এটা একদিন, 2 দিন, 1 বছর, 2 বছরের ডাটা না, এটা 30 ইয়ার্স, অ্যাটলিস্ট 30 ইয়ার্স, 30 বছরের ডাটা কম্পাইল করে অ্যাভারেজ ডাটাটা আমাদের সামনে প্রেজেন্ট করা হয়, সেগুলো নিয়ে আমরা কাজ করি। তার মানে ক্লাইমেটের ডেফিনেশন যদি এট এ গ্লান্স আমি বলি, ক্লাইমেটের ডেফিনেশন হলো টেম্পারেচার, হিউমিডিটি, সোলার রেডিয়েশন, প্রেসিপিটেশন, এগুলোর স্ট্যাটিস্টিক্যাল ডাটা কোনো একটা নির্দিষ্ট অঞ্চলের দীর্ঘ সময়, তাকে বলে ক্লাইমেট। আর ওয়েদার কিভাবে করে? ওয়েদার হচ্ছে প্রেজেন্ট কন্ডিশনকে জাস্ট করে আগামীকাল, আজকে, আগামীকাল, পরশু, এরকম আপ টু 2 উইকস আমাদের টেম্পারেচার, হিউমিডিটি, প্রেসিপিটেশন কেমন হতে পারে তার ফোরকাস্টই হচ্ছে ওয়েদার ফোরকাস্ট। তো ওয়েদার ফোরকাস্টের এই যে যেটা ডিক্লেয়ার করা হলো, তারপরে আবহাওয়া অফিস আছে আমাদের, জানো যে আমাদের প্রত্যেকটা জেলা শহরে একটা করে আবহাওয়া অফিস আছে, এবং প্রত্যেকটা ভার্নারেবল জায়গাগুলোতে, যেখানে সাইক্লোন হতে পারে, বন্যা হতে পারে, সেই সমস্ত জায়গাতে এক্সট্রা আরো কিছু আবহাওয়া অফিস আছে, যাদের কাজ হলো প্রতিদিন এই টেম্পারেচার, সোলার রেডিয়েশন, প্রেসিপিটেশন, হিউমিডিটি, এগুলা ডাটাগুলা লিপিবদ্ধ করে রাখে। তো এগুলো হচ্ছে ওয়েদার ডাটা। এরকম 30 বছরের ওয়েদার ডাটাকে কম্পাইল করে, এই যে তারা লিপিবদ্ধ করে রাখছে যে প্রত্যেক দিনের ডাটা, এই প্রত্যেক দিনের ডাটা নিয়ে এরকম বছরে 365 দিনের ডাটা, এরকম 30 বছরের 30 গুণ 365 দিনের ডাটা নিয়ে কম্পাইল করে অ্যাভারেজ করে আমরা সোলার রেডিয়েশন, টেম্পারেচারের অ্যাভারেজ ডাটাটা পাই। সেটাই আমরা ব্যবহার করি। কেন করি? 1 বছর, 2 বছরের ডাটা কেন ব্যবহার করা হয় না? কারণ এরকম কাকতালীয় ব্যাপার ঘটতে পারে যে গত বছর টেম্পারেচার খুব হাই হয়েছিল, কাকতালীয় ভাবে মেবি, কিন্তু তার আগের বছর কম, তার আগের বছর আরো কম। তো তাহলে গত বছরের ডাটা দিয়ে যদি আমি কাজ করি, তাহলে সেই কাজটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আর আমি যদি 30 বছরের অ্যাভারেজ দিয়ে কাজ করি, তাহলে আমরা মোটামুটি গেস করতে পারি, হ্যাঁ, নর্মালি এই ডাটাটাই আসলে অ্যাপ্রোপ্রিয়েট, এক্সাক্ট। ওকে, তো যাই হোক, আমি ক্লাইমেটের ডেফিনেশন এই জন্যই দিলাম যে ক্লাইমেটের কতগুলো এলিমেন্ট আছে: সোলার রেডিয়েশন, টেম্পারেচার, প্রেসিপিটেশন, হিউমিডিটি, স্কাই কন্ডিশন এন্ড এয়ার মুভমেন্ট। এগুলো বেসিক এলিমেন্টস, সবচেয়ে ডমিনেন্ট এলিমেন্টস। তো এই এলিমেন্টস গুলার এই চ্যাপ্টারে আমরা জানবো যে এই এলিমেন্টস গুলা কিভাবে মাপযোগ করা হয়, কি কি যন্ত্র ব্যবহার করে এই এলিমেন্টস গুলাকে মাপযোগ করা হয়, সেই যন্ত্রগুলোর নাম, এবং সেই যন্ত্রগুলো যে মাপে কোন ইউনিটে মাপে, কোন এককে মাপে সেটা, এবং পাশাপাশি এই ডাটাগুলাকে কিভাবে সিম্পলিফাই করা হয়। কারণ নর্মালি যে ডাটাগুলা এগুলো কম্পাইল করে, যে প্রতিদিন টেম্পারেচারের ডাটা নেয়, ধরো সকাল 1 ঘন্টা পর পর, ঠিক আছে, অসংখ্য ডাটা হয়ে যাবে 30 বছর। তো এই ডাটাগুলাকে কিভাবে সিম্পলিফাই করতে হয়,
সিম্পলিফাই করে কিভাবে প্রেজেন্টেবল করতে হয়, যাতে কিনা আমরা সেই ডাটাতে নিয়ে কোনো একটা ডিসিশন নিতে পারি। ঠিক আছে? তো সেই জন্য কম্পাইল করার প্রয়োজন আছে। সেই জন্য আমরা জানবো যে কিভাবে এই ডাটাগুলো সিম্পলিফাই করতে হয় এবং আর্কিটেকচারাল ডিজাইন প্রসেসে কিভাবে ব্যবহার করতে হয়। তাহলে আমি আবার টেকনিক্স বলি যে এই এলিমেন্টস গুলার আমি এই এলিমেন্টস গুলার কি বলে কোন যন্ত্র দিয়ে মাপে সেটা জানবো, কোন ইউনিট দিয়ে মাপে সেটা জানবো, এবং কিভাবে এই ডাটাগুলোকে সিম্পলিফাই করা হয় সেটা জানবো, এবং কিভাবে আর্কিটেকচারে সেটা ব্যবহার করা হয় সেটা জানবো। মানে 4টা জিনিস আমরা জানবো প্রত্যেকটা এলিমেন্টস এর সাথে। আর তোমরা যদি কেউ কথা না শুনতে পাও বা কোনো প্রশ্ন থাকে তোমরা হ্যান্ড রাইজ করতে পারো, আমি সম্ভবত দেখতে পাবো এখান থেকে যে কেউ হ্যান্ড রাইজ করছে। তো আমরা প্রথমে সোলার রেডিয়েশন দিয়ে শুরু করবো। হ্যাঁ, এখানে আরো কথা একটু বলে রাখি যে আমরা এগুলো ঠিকই জানবো কোন যন্ত্রপাতি দিয়ে মাপতে হয়, কিন্তু আলটিমেটলি এগুলার কাজ হলো আবহাওয়াবিদদের বা মেট্রোলজিস্টদের। আবহাওয়া বা তাদের সংক্রান্ত তাদের যে কর্মচারী আছে তারা এই কাজটা করে। আমাদের সরাসরি মাপা টাপা কাজ করতে হবে না, আমরা শুধু ডাটা নিয়ে কাজ করি। ওকে, তাদের লিপিবদ্ধ করা, কম্পাইল করা যে ডাটা, এই ডাটাগুলো নিয়েই আমরা আর্কিটেকচারাল ডিজাইনে কাজ করি। বাট আমরা এখন জানবো আসলে কি কি তারা কি কি যন্ত্র ব্যবহার করে, কিন্তু আদতে আমাদের এই যন্ত্রগুলা হয়তো ব্যবহার করতে হবে না। হ্যাঁ, তুমি যদি হায়ার স্টাডিজ করো, তুমি যদি মাস্টার্স করো, যখন যখন একটা স্পেসিফিক বিষয়ে রিসার্চ করবা, তখন তোমার মাপঝোঁক করতে হতে পারে। ঠিক আছে? যেমন আমাদের মাস্টার্স আছে, তারা অনেকেই ক্লাইমেট নিয়ে কাজ করে, তখন তাদেরকে কিন্তু টেম্পারেচার, হিউমিডিটি এগুলা মাপঝোঁক করতে হয় যন্ত্রপাতি দিয়ে। তো তোমাদের আন্ডারগ্রেড লেভেলে এই কাজটা করতে হবে না, কিন্তু আমরা যেটা শিখবো যে ডাটা কিভাবে ব্যবহার করতে এটা আমরা জানবো। তো আমরা সোলার রেডিয়েশনের মধ্যে ঢুকি। সোলার রেডিয়েশন, সান। তো আমরা জানি সূর্যে হিলিয়াম গ্যাস থাকে আর হাইড্রোজেন গ্যাস থাকে, এবং হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাস প্রচন্ড প্রেসারে থাকে এবং সেখানে অনবরত চেইন রিঅ্যাকশন হচ্ছে ফিউশন প্রক্রিয়ায়, এবং হিউজ পরিমাণ এনার্জি সেখান থেকে তৈরি হয়। যার ফলে যেহেতু এটা একটা স্ফেরিক্যাল একটা স্ফেয়ার, সানের কথা বলছি, তো সেটা 4 দিক থেকে আলো দেয় আমাদের, 4 দিক থেকে আলো ছড়ায় বা রেডিয়েশন ছড়ায়। এই ছড়ানোর পদ্ধতি হচ্ছে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আকারে ছড়ায়, তাপ এবং আলো রেডিয়েট করে সে। ওকে, তো এটাকেই বলে সোলার রেডিয়েশন। তো সোলার রেডিয়েশনের পাশাপাশি আরেকটা টার্ম আমাদের জানতে হবে, সেটাকে বলে ইনসোলেশন, নট ইনসুলেশন। মাইন্ড ইট, যে ইনসুলেশন না, ইনসোলেশন। ইনসুলেশন মানে সূর্য কিরণার্থী। ইনসোলেশন হচ্ছে ডেফিনিশন হলো এই সোলার রেডিয়েশনটা পৃথিবীতে পড়ার প্রক্রিয়াকে বলে ইনসুলেশন। তার মানে আমরা পৃথিবীতে বসে যে সোলার রেডিয়েশন পাই তাকে বলে ইনসুলেশন। ওকে, তাহলে সোলার রেডিয়েশনও জানলাম, ইনসুলেশনও জানলাম। ক্লিয়ার? এরপর আরেকটা টার্ম আসতেছে, সেটাকে বলে সানশাইন। সানশাইনের বাংলা হলো রোদ। হোয়াট ইজ রোদ? আমরা দেখি সকাল সূর্য যখন মেঘে ঢেকে যায় তখন আমরা বলি যে রোদ নাই, রোদ ঢাকা পড়ে গেছে। ওকে, তো কি বলেন, সানশাইনের ডেফিনেশন হলো যে 120 ওয়াট পার মিটার স্কয়ার, পার স্কয়ার মিটার এরিয়াতে যদি 120 ওয়াটের বেশি রেডিয়েশন পড়ে, তাহলেই তাকে আমরা সানশাইন বলি। তার মানে রোদ মানে হচ্ছে 120 ওয়াট পার মিটার স্কয়ার হতে হবে, তার উপরে হতে হবে, তাহলে আমরা তাকে সানশাইন বা রোদ বলি। তোমরা কি আমার ডেফিনেশনটা বুঝতে পারতেছো? ওয়াট পার মিটার স্কয়ার কি মনে আছে তোমাদের? হ্যাঁ, তোমরা কি কেউ বলতে পারবা হোয়াট ইজ ওয়াট? ওয়াট কাকে বলে? পাওয়ার ইউনিট। হ্যাঁ, পাওয়ারের ইউনিট। ফাইন, ওয়াট হচ্ছে পাওয়ারের ইউনিট। এটা আরেকভাবে যদি আমি বলি তাহলে এনার্জির রেট হচ্ছে ওয়াট। তার মানে আমরা যদি এনার্জি মাপি কি দিয়ে, এনার্জির একক কি? ওয়াট। আরেকটু চিন্তা করে বলতে হবে। ওয়াট হচ্ছে ক্ষমতার একক, এনার্জির একক হচ্ছে জুল। এক্স্যাক্টলি, জুল। জুল হচ্ছে এনার্জির একক। তার মানে হলো জুল পার সেকেন্ড হলো ওয়াট। তার মানে একক সময়ে কি পরিমাণ এনার্জি ট্রান্সমিট হলো, কি পরিমাণ এনার্জি পেলাম, দ্যাট ইজ কল্ড ওয়াট। তাহলে আমরা এবার একটু সানশাইন সম্পর্কে আরেকটু বলি, যে এই যে রোদ আমরা পাই সোলার রেডিয়েশন থেকে,
সেই রোদ কি কি বিষয় দ্বারা প্রভাবিত, কি কি বিষয় দ্বারা প্রভাবিত, যেই বিষয়গুলো দ্বারা প্রভাবিত সেই বিষয়গুলো আমরা অলরেডি খানিকটা হলেও আলোচনা করছি চ্যাপ্টার নাম্বার 1 এবং চ্যাপ্টার নাম্বার 2 তে। হ্যাঁ, আর আরেকটা কথা বলতে চাই এট দ্য সেম টাইম যে তোমরা যার মাইকটা অন করা আছে সে যেন অফ করে রাখো। তুমি যখন কথা বলবা তখনই শুধু মাইকটা অফ করো, অন করবা, সরি, যখন কথা বলবা তখন অন করে নিয়ে কথা বলবা। হুম, তাইলে তোমার ওই পাশ থেকে যে অ্যাম্বিয়েন্ট সাউন্ডটা আসতেছে সেই সাউন্ডটা আসবে না। তো যাই হোক, আমরা আসি সানশাইন কিভাবে এফেক্টেড হয়। একটা হলো, প্রথমটা হলো, আমি একটু মার্কার নেই, তাহলে কোন জায়গায় আসছি সেটা তুমি বুঝতে পারবে। প্রথমে এখানে আমরা সানশাইনের ডেফিনেশন দিলাম, তারপরে এখন বলতেছি সানশাইন কিভাবে এফেক্টেড হয়। প্রথমে একটাতে আছে আমরা এখন হচ্ছে চেঞ্জ ইন সানস এনার্জি। কি কি দ্বারা এফেক্টেড হয়? চেঞ্জ ইন সানস এনার্জি। আমরা একটু আগে বলছিলাম যে সানের মধ্যে অনবরত চেইন রিঅ্যাকশন হচ্ছে, ফিউশন প্রক্রিয়ায় অনবরত এনার্জি প্রডিউস হচ্ছে। তো এই এনার্জি প্রোডাকশনের রেটটা সবসময় ইকুয়াল না, কখনো একটু কমতেছে কখনো একটু বাড়তেছে। তো 2%, আমি তো এখানে মাউস দিয়ে লেখাটা ডিফিকাল্ট, 2% এদিক ওদিক হয়। তো 2% কম বেশি হয় সানের নিজস্ব কারণে। তো সানের নিজের কারণে আমরা সানশাইন 2% কম বেশি পেতে পারি। ওকে, তো এটা গেল আমাদের চেঞ্জ ইন সানস এনার্জি। এটার কারণে আমি সানশাইন কম বেশি পেতে পারি। এবার আর্থ সান ডিসটেন্স। আর্থ সান ডিসটেন্স হলো, আমরা জানি যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। তো এটা তো আর সার্কুলার পাথওয়েতে ঘুরছে না, এটা একটা ইলিপ্টিক্যাল পাথওয়েতে ঘুরছে। এটা যদি আমি আঁকি এই পাশে এরকম, এটা যদি মাঝখানে থাকে সূর্য, তো এই হচ্ছে পৃথিবী, চারটা পজিশনে আমি আঁকলাম, ইলেকট্রিক্যাল ওয়েতে ঘুরতেছে। তো যখন এই পজিশনে থাকে সূর্য, পৃথিবী যখন এই পজিশনে থাকে সূর্য থেকে, তখন ডিস্টেন্সটা কম। আবার এই পজিশনে যখন আছে তখন ডিস্টেন্সটা বেশি বেশি। তার মানে আমি যখন ডিস্টেন্সটা কম তখন সোলার রেডিয়েশন বা সানশাইন আমি বেশি রিসিভ করবো। এখানে আমি বেশি রিসিভ করবো, এখানে ডিস্টেন্স, সরি, এখানে ডিস্টেন্স কম, এখানে আমি বেশি রিসিভ করবো, এখানে ডিস্টেন্স বেশি, তো আমি কম রিসিভ করবো। তো আর্থ সানের ডিস্টেন্সের কারণে আমি কি বলে সোলার রেডিয়েশন বা সানশাইন কম বেশি পেতে পারি। আশা করি এটা বুঝতে পারছো। এবং এরপর আসতেছে কোজাইন ল। কোজাইন ল কি বলে? গত চ্যাপ্টারে আমরা পড়ছিলাম কোজাইন ল, চ্যাপ্টার নাম্বার 2 তে। কোজাইন ল বলে হচ্ছে লম্বভাবে পড়া রশ্মি যদি তার সবচেয়ে ইন্টেন্সিটি বেশি হয়, লম্বভাবে পড়া রশ্মি, সূর্য থেকে আসা রশ্মির মধ্যে যেটা লম্বভাবে পড়ে এটা সবচেয়ে কিরণ বেশি হয়, ইন্টেন্সিটি বেশি হয়। আমরা এটা ফিল করতে পারি। আমরা আমরা 12টার সময় দেখি যে সূর্য যখন মাথার উপরে থাকে তখন কিন্তু গরমটা বেশি পড়ে। রাস্তায় যদি বেরোয় তখন দেখি গরম বেশি। আবার বিকালে কিন্তু পরন্ত রোদে গরমটা কম, কিংবা সকালে যদি সূর্যোদয় হয়েছে তখন কিন্তু তীর্যভাবে কিরণ দেয়, তখন কিন্তু তার ইন্টেন্সিটি অনেক কম। তো কোজাইন ল বলে বলে যে লম্বভাবে পড়া রশ্মির কিরণটা সব থেকে ইন্টেন্সিটি সব থেকে বেশি থাকে, এবং যত ইনক্লাইন্ড হয় তত ইন্টেন্সিটি তার কমতে থাকে। এবং তার একটা সূত্র আছে, এই সূত্র দিয়ে ইনক্লাইন্ড ইন্টেন্সিটি আমি এটা যদি হয় ভার্টিক্যাল, এটা যদি হয় আর সারফেস, আর সারফেস, আর এটা যদি হয় সেই আর সারফেস, আর এটা ভার্টিক্যালি পড়তেছে কিরণ, আরেকটা পড়তেছে বেঁকে। তো বলতেছে যে এই ভার্টিক্যালি পড়া কিরণটা সবচেয়ে ইন্টেন্সিটি বেশি, এবং তীর্যক হয়ে পড়া রশ্মিটার ইন্টেন্সিটি কম। এবং কতটা কম এটি সেটা আমরা কোজাইন ল দিয়ে আমরা নিরূপণ করতে পারি বা মাপতে পারি। তো এটা একটা ব্যাপার গেল। এরপর আসতেছে অ্যাটমসফিয়ারিক ডিপ্লেশন। অ্যাটমসফিয়ারিক মানে বায়ুমণ্ডলগত, ডিপ্লেশন মানে রিডাকশন। তার মানে বায়ুমণ্ডলের কারণে যে রিডাকশনটা হয়, কার রিডাকশন হয়? সানশাইনের রিডাকশনটা বা সোলার রেডিয়েশন রিডাকশন। কিভাবে রিডাকশনটা হয়? নতুন একজন আসছে, নিয়ে নিলাম। কিভাবে রিডাকশনটা হয়? যে অ্যাটমসফিয়ার যে ভেদ করে আসে, অ্যাটমসফিয়ারের মধ্যে তো অনেক উপাদান থাকে, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, জলীয় বাষ্প মানে ময়েশ্চার কন্টেন্ট থাকে, মেঘ আর কি, ময়েশ্চার কন্টেন্ট থাকে, এবং ধূলিকণা থাকে। তো এগুলা তো সাবস্টেন্স, এগুলা সার্টেন পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করে বা সার্টেন পরিমাণ এনার্জি রিফ্লেক্ট করে, যার ফলে আমরা আর্থ সারফেসে এসে তার থেকে কম পাই। এটা যদি আমি আরেকটু জায়গা আঁকি, এখানে আঁকি, এটা যদি হয় আর্থ, হ্যাঁ, এটা যদি হয় অ্যাটমসফিয়ার, এটা যদি হয় অ্যাটমসফিয়ার, ভালো করে আঁকতে পারছি না, মাউস দিয়ে বুঝতে পারছি। এটা যদি হয় এই
রেডিয়েশন, তাহলে এই যে এইটুকু সে ভেদ করে আসতেছে, এইটুকু ভেদ করে আসতেছে, এই অ্যাটমসফিয়ার এইটুকু ভেদ করে আসতেছে। এর ফলে এখানে যে ইনগ্রেডিয়েন্টস আছে তারা একটা সার্টেন পরিমাণ এনার্জি হয় রিফ্লেক্ট করে বাইরে পাঠিয়ে দিবে, না হলে শোষণ করে তার মধ্যে নিজের মধ্যে রেখে দিবে, যার ফলে আর্থ সারফেসে এই পজিশনে এসে আমরা একটু কম পাই। ঠিক আছে, সোলার রেডিয়েশন আর্থ সারফেসে একটু কম পাই, যেটাকে বলে অ্যাটমসফিয়ারিক ডিপ্লেশন বা অ্যাটমসফিয়ারের কারণে রিডাকশন হওয়া। গেল এটা। তারপর আসতেছি স্কাই কন্ডিশন। স্কাই কন্ডিশনও অনেকটা এর সাথে রিলেটেড। স্কাই কন্ডিশন হচ্ছে স্কাইয়ের অবস্থা কি, স্কাইয়ের কি মেঘ আছে? মেঘ থাকলে আমরা দেখি যে যখন সূর্যটা ঢেকে যায় তখন আমরা বলি আর রোদ পাচ্ছি না, কালো অন্ধকারে ঢেকে যায়। আবার মেঘের আড়াল যখন সূর্য হয় তখন আমরা কিন্তু আবার সূর্য কিরণ পাই। তো স্কাই কন্ডিশনও একটা ফ্যাক্টর, যার ফলে আমরা রেডিয়েশন বা সানশাইন কম পাবো না বেশি পাবো ঠিক করে। ওকে, তারপরে এরপরে আমরা আসতেছি লোকেশন অ্যাট অন, লোকেশন অন আর্থ সারফেস। আর্থ সারফেসের কোন লোকেশনে আমি অবস্থান করছি তার উপরে। যেমন আমি যদি ইকুয়েটর অঞ্চলে অবস্থান করি তাহলে আমি সোলার রেডিয়েশন লম্বভাবে পাবো, তো সোলার রেডিয়েশন বা সানশাইন বেশি রিসিভ করবো। আবার আমি যদি মেরু অঞ্চলে থাকি, একদম পোলার অঞ্চলে থাকি, তখন কিন্তু আমি সানশাইন তীর্যভাবে রিসিভ করবো, ফলে আমি কম সোলার রেডিয়েশন বা সানশাইন রিসিভ করবো। তার মানে আমার লোকেশন একটা ফ্যাক্টর, আর্থ সারফেসের উপর কোন লোকেশনে আমি অবস্থান করতেছি সেটাও একটা ফ্যাক্টর। তারপর আসছে টপোগ্রাফি। টপোগ্রাফি বা ভূপ্রকৃতি। ভূপ্রকৃতি বলতে আমরা বুঝি পাহাড় পর্বত আছে কিনা, সমতল পৃষ্ঠ কিনা, আশেপাশে গাছপালা আছে কিনা, ব্যারিয়ার আছে কিনা, এই সমস্ত ব্যাপার স্যাপার হচ্ছে টপোগ্রাফি। এখন টপোগ্রাফি কিভাবে কারণে কিভাবে আমি সোলার রেডিয়েশন বা সানশাইন কম বা বেশি রিসিভ করতে পারি। কম রিসিভ করতে পারি কিভাবে, একটা এক্সাম্পল দেই। আমার ধরো পূর্ব দিকে একটা পাহাড় উঁচু জায়গা আছে, এবং তার ধরো আমি এখানে আঁকার চেষ্টা করি, এটা একটা পাহাড়, এটা একটা পাহাড়, সান এখানে উঠছে, সান এটা ধরো পূর্ব দিক এখানে উঠছে, আমার বাড়িটা এইখানে হচ্ছে আমার বাড়িটা, এইখানে আমার বাড়িটা। তাহলে দেখা যাবে যে সান উঠছে তো এই পজিশনে থাকতেই সূর্য উঠে গেছে, কিন্তু এই পাহাড়টার কারণে, এই পাহাড়টার কারণে আমি রোদ পাচ্ছি না, আমার বাড়িতে রোদ পাচ্ছি না। যখন আরো উপরে উঠছে সান তখন আমি রোদ পাচ্ছি। তার মানে দেখা যায় গেল 10টার সময়, সকাল 10টার সময় আমি যাই সোলার রেডিয়েশন পাচ্ছি আমার বাড়িতে, আমার এলাকায় বা আমার জায়গাটা। তার মানে কি দাঁড়ালো, টপোগ্রাফির কারণেও আমি সানশাইন কম পেতে পারি বা বেশি পেতে পারি। ঠিক আছে, তোমরা কি এই স্লাইডটা বুঝতে পারছো? জি স্যার। এটা নিয়ে আর আমার ছবিগুলা কি বোঝা যাচ্ছে কি? আমি মাউসে আঁকতেছি তো আমরা তো টপোগ্রাফিটা আরেকবার একটু বলবেন। টপোগ্রাফিটা ফাইন, এই যে টপোগ্রাফি, এই যে এখানে এই ছবিটাতে আমি বলতে চেষ্টা করছি আমার টপোগ্রাফি বা, নেট কানেকশন চলে গেছিল এর জন্য দেখতে পারিনি। ওকে ফাইন, আমি বলতেছি আবার। টপোগ্রাফি বা ভূপ্রকৃতি। ভূপ্রকৃতির অন্তর্গত আছে হচ্ছে পাহাড় পর্বত, সমতল পৃষ্ঠ কিনা, পাহাড় পর্বত কিনা, আশেপাশে গাছপালা আছে কিনা, এই জাতীয় জিনিসপত্র ভূপ্রকৃতিকে রিপ্রেজেন্ট করে। এখন ভূপ্রকৃতির কারণে কিভাবে আমি সানশাইন কম পেতে পারি বা বেশি পেতে পারি, আমি এখানে একটা এক্সাম্পল আসছি। এটা আমার বাড়ি, আর এইখানে পাহাড়টা পূর্ব দিকে অবস্থিত, এবং সূর্য উঠতেছে, এরকম একটা সিচুয়েশন। সূর্য যখন সকালে উঠলো পাহাড়ে বাধা পেয়ে আমি সোলার রেডিয়েশন পাচ্ছি না, তারপর সূর্য আরেকটু উপরে উঠছে, তারপর আমি সোলার রেডিয়েশন পাচ্ছি না। দেখা যায় সূর্য যখন আরো উপরে উঠছে, মানে ধরো 10টা 11টার দিকে, তখন যাই আমি সোলার রেডিয়েশন পাচ্ছি। তার মানে এই পাহাড়টা থাকার কারণে আমি সকাল 10টা পর্যন্ত সোলার রেডিয়েশন আমার এই স্পেসে রিসিভ করলাম না। ঠিক আছে, তো তার মানে কি দাঁড়ালো, ভূপ্রকৃতির কারণে আমি সানশাইন কম পেলাম। এটাই একটা কারণ। আমরা তো আসলে ফ্যাক্টর গুলো নিয়ে, তো এরপরে আমি এবার এগুলা ক্লিয়ার করে ফেলতেছি, অল ড্রয়িংস ক্লিয়ার। এখন আমরা এই সানশাইন এবং সোলার রেডিয়েশন এগুলো সম্পর্কে জানছি, এবং সানশাইন কিভাবে এফেক্টেড হয় সেটা আমরা জানলাম। এরপরে এই সানশাইন মাপার যন্ত্রের না সম্পর্কে আমরা একটু জানবো। সানশাইন মাপার যন্ত্রর একটা যন্ত্রকে বলে হচ্ছে সানশাইন রেকর্ডার। খেয়াল করে একটু, কারণ এটা দুই ধরনের যন্ত্র ব্যবহার। কোন ধরনের যন্ত্র কি পারপাসে কাজ করে সেটা কিন্তু দুইটা একদম সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, একটা হলো সানশাইন রেকর্ডার। তাহলে আমরা এই সানশাইন রেকর্ডার বলার আগে আমি আবার সানশাইনের ডেফিনেশনে চলে যাব। সানশাইনের ডেফিনেশন হচ্ছে 120, আমি ইয়াতে যাইতে হবে, আমাকে একটু ড্রয়িং এ যেতে হবে। সানশাইন কথা বলতেছিলাম, 120
ওয়াট পার মিটার স্কোয়ার। এইটার বেশি হলে 120 ওয়াট পার 1 স্কোয়ার মিটার জায়গায়। তার মানে ব্যাপারটা এরকম যে আমি একটা স্কোয়ার মিটার রাখলাম। 1 স্কোয়ার মিটার কাকে বলে? 1 মিটার বাই 1 মিটার, এরকম একটা জায়গাকে বলে 1 স্কোয়ার মিটার। ওকে, তো 1 স্কোয়ার মিটার জায়গার মধ্যে 100, এই যে সোলার রেডিয়েশন পড়তেছে, সোলার রেডিয়েশন পড়ছে 1 স্কোয়ার মিটার জায়গার মধ্যে যেই পরিমাণ সোলার রেডিয়েশন পড়ে সেটা আমরা মাপতে পারি যন্ত্র দিয়ে, ঠিক আছে? তো যদি সেটা 120 ওয়াটের বেশি হয় তাহলেই আমরা সেটাকে শুধুমাত্র সানশাইন বলি। 120 ওয়াটের নিচে হয়ে গেলে সেটাকে আমরা সানশাইন বলি না। ওকে, যেমন যদি সূর্য মেঘে ঢেকে যায় তখন কিন্তু 120 ওয়াটের নিচে নেমে আসে, তখন এই যন্ত্রটা সেইটা আর রিড করে না বা ওইটাকে সানশাইন হিসেবে কাউন্ট করে না। এখন আসো, সানশাইন রেকর্ডারটার কাজ কি? সানশাইন রেকর্ডারের কাজ হলো 120 ওয়াটের, এটা ছাদের মধ্যে সাধারণত ফিট করা থাকে, হ্যাঁ, ছাদের মধ্যে অ্যাসেম্বল করা থাকে। এটার কাজ হলো এটার মধ্যে রোদ পড়ে, সকাল থেকে এটার মধ্যে রোদ পড়ে এবং বিকাল পর্যন্ত রোদ পড়তেই থাকে। তো এটার যন্ত্রটার কাজ হলো রেকর্ড করে রাখে 120 ওয়াটের উপরে হইলে ও বলতেছে, ও সময় কাউন্ট করে। 120 ওয়াটের উপরে হলেই যে সময় কাউন্ট করা শুরু করে যে হ্যাঁ এখন রোদ আছে, এখন রোদ আছে, এখন রোদ আছে। তো দিন শেষে সে একটা ফলাফল দেয়। দিন হয়তো আমাদের থাকে 10 ঘন্টা শীতকালে, আর গরমকালে হয়তো থাকে দিন থাকে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় 14 ঘন্টায় থাকে দিন, তাই না? গরমকালে কিন্তু অলমোস্ট 14 ঘন্টা দিন থাকে, আর শীতকালে অলমোস্ট 10 ঘন্টা দিন থাকে। তো ওই 10 ঘন্টা, শীতকালের ওই 10 ঘন্টাই কিন্তু সানশাইন পাই না আমরা। তো কারণ কখনো কখনো একদম সূর্য যখন উদয় হতে থাকে তখনও কিন্তু 120 ওয়াটের নিচে থাকে, এবং সূর্য যখন অস্ত যায় তখনও 120 ওয়াটের নিচে থাকে। কাজে সেগুলো সেই যন্ত্রটা কাউন্ট করে না। তো দেখা যায় ফলাফলে 6 ঘন্টা বা 7 ঘন্টা আমরা ক্লিয়ার রোদ পাইছি। তো এই যন্ত্রটার কাজই হলো ডিউরেশন মাপা বা সময়কাল মাপা, কত সময় ধরে আসলে রোদ পাইছি। অন্য কথায় যদি বলি যে কত সময় ধরে আমি 120 ওয়াট পার মিটার স্কোয়ারের উপরে রেডিয়েশন পাইলাম, এই যন্ত্রটার কাজ হচ্ছে এটা। এই যন্ত্রের ফিগারটা যদি আমি বলি, এটা একটা গ্লাস বল থাকে, এখানে একটা গ্লাস বল এবং এইখানে একটা সেন্সর লাগানো থাকে। যদি আমি এই যন্ত্রটা আমরা আমাদের ভার্সিটিতে নাই, এটা নাই, অন্য একটা যন্ত্র আছে। তো একটা গ্লাস বল, একটা সেন্সর, এটা ছাদে ফিট করা থাকে। এইটার উপরে সোলার রেডিয়েশন এসে পড়ে, এটার উপর সোলার রেডিয়েশন পড়ে এবং সেন্সরটা কি পরিমাণ ইন্টেন্সিটিতে পড়ছে সেটা রেকর্ড করে রাখতে পারে। এবং রেকর্ড করে আরো ডিভাইস আছে, এটাতে দিয়ে আমরা সেই রেকর্ডটা মেমোরাইজ করে রাখতে পারি। এই হচ্ছে ব্যাপার। আমরা এটা ডিটেইলে এত জানার দরকারও নেই আমাদের, আমাদের ফলাফলটা জানা দরকার যে এইটা কি ফল দিচ্ছে আমাকে। তো এটা যেই ফল দিচ্ছে, আমি এটা ক্লিয়ার করি কন্টেন্টটা। এটা যে ফল দিচ্ছে আওয়ার পার ডে, প্রতিদিনে কত ঘন্টা রোদ পেলাম এটা সে ক্যালকুলেট করে দেয় আমাকে। প্রতি ঘন্টায় কত, আজকে জানুয়ারি মাসের 1 তারিখ কত ঘন্টা পাইলাম, জানুয়ারি মাসের 2 তারিখে কত পেলাম, জানুয়ারি মাসের 3 তারিখে কত, এইভাবে 365 দিনের রেকর্ড সে করে, অনবরত বছরের পর বছর সে করতে পারে। এখন এই ডাটাটা কিভাবে, হ্যাঁ কেউ কিছু বলবা, বলো। জান্নাতুল ফেরদৌস। না স্যার। আচ্ছা ঠিক আছে, আর কথা বুঝতে পারতেছো? জি স্যার। ওকে, তার মানে এই যন্ত্রটা কত ঘন্টা রোদ দেয় সেটা এস্টিমেট করে বা মাপে। এখন এই মাপটা কোনটা আমাদের কাজে লাগে? আমরা দুই ধরনের ডাটা আমরা কাজে লাগাই, সেটা হচ্ছে একটা হচ্ছে আওয়ার পার ডে, ঘন্টায় ডেইলি কতক্ষণ আমি সোলার রেডিয়েশন পাইলাম, এটা একটা। আরেকটা হলো মান্থলি অ্যাভারেজ আমরা করি, যে জানুয়ারি মাসে কত ঘন্টা রোদ পেলাম, ফেব্রুয়ারি মাসে কত ঘন্টা রোদ পেলাম, মার্চ মাসে কত ঘন্টা রোদ পেলাম। এইভাবে ও আমরা প্রেজেন্ট করে ডাটা আমাদের কাছে, সেই ডাটাটা আমরা ডিজাইনে কাজে লাগাই। এবার আমরা একটু গঠনটা দেখি ডাটার, এই স্লাইডটা আশা করি বুঝতে পারছো। আমরা একটু গঠনটা দেখি ডাটার। এরকম করে ডাটা প্রেজেন্ট করা, এরকম করে ডাটা প্রেজেন্ট করা। স্যার, হ্যাঁ বলো। এই যে কত ঘন্টা রোদ পেলাম এটা আমরা ডিজাইনে কিভাবে কাজে লাগাবো? হ্যাঁ আমি সেখানে আসতেছি, কিভাবে ডিজাইন আমরা কাজে লাগাবো। তো এই গ্রাফটা খেয়াল করো, এই গ্রাফগুলো আমাদের কাছে প্রেজেন্টেবল, এই গ্রাফগুলো ব্যবহার করে আমরা কাজ করবো, ঠিক আছে?
কারণ র ডাটা দেখতে কেমন তোমাদের একটু দেখাই। র ডাটা মানে একদম আবহাওয়া অফিসের ডাটা, খালি ডিজিট আর ডিজিট, কিছু ডিজিটাল 10, 5 এই সংখ্যা। আমি একটু র ডাটা তোমাদের দেখাই, তাহলে বুঝবা যে কি ঘটনা এবং সেগুলো নিয়ে কাজ করার অনুপযুক্ত, এবং সেগুলো কম্পাইল করে আমরা কিভাবে এই পজিশনে আসি। তো আমরা স্ক্রিন শেয়ারটা করি অন্য একটা বিষয়, র ডাটা। লুক এট দিস ডাটা, শেয়ার দিলে এই যে দেখতে পাচ্ছ অসংখ্য ডিজিটে ভরা ডাটা। এই যে আমি পেজের পর পেজ যাচ্ছি, ডাটা ডাটা, খালি শুধু টেম্পারেচার, এর মধ্যে টেম্পারেচারের ডাটা আছে, হিউমিডিটির ডাটা আছে, প্রিসিপিটেশনের ডাটা আছে, সোলার রেডিয়েশনের ডাটা আছে, সমস্ত ডাটা আছে কোন একটা নির্দিষ্ট অঞ্চলে, সারা ওয়ার্ল্ডের না কিন্তু, কোন একটা নির্দিষ্ট অঞ্চলে, স্পেশালি এটা ঢাকা। হ্যাঁ, ঢাকার ডাটা দেখো, খেয়াল করো, খালি ডিজিট আর ডিজিট আর ডিজিট আর ডিজিট। তো আমাদের কাছে যদি এই ডাটা প্রেজেন্ট করা হয়, আমরা কি এই ডাটা থেকে পাঠ উদ্ধার করতে পারবো? কিচ্ছু আইডেন্টিফাইড হবে না, আমরা কিছু বুঝতে পারবো না। তাহলে এই ডাটাকে কম্পাইল করতে হয়, সিম্পলিফাই করতে হয়, সহজীকরণ করতে হয়, যাতে কিনা সেই ডাটা থেকে আমরা কিছু নিতে পারি, সেই ডাটা থেকে কোনো ডিসিশন নিতে পারি, সেই ডাটা থেকে কোনো হিন্টস পেতে পারি, সেই ডাটা থেকে কোনো ডিজাইন ডিসিশন পেতে পারি। ঠিক আছে, তাহলে এই ডাটা আমাদের কাজে লাগে না। এই ডাটাকে কম্পাইল করার প্রয়োজন আছে, এই ডাটাকে প্রেজেন্টেবল করার প্রয়োজন আছে, এই ডাটাকে সিম্পলিফাইড করার প্রয়োজন আছে। ওকে, তাহলে আমি আবার স্টপ শেয়ারিং এ যাই, এবার আমরা আবার স্লাইডে যাই। এই ডাটাগুলোকে এইভাবে, তো আসলে আমরা এই চারটা একটু এক্সপ্লেন করি তোমাদেরকে। এটাকে যদি তুমি খেয়াল করো যে এই চার্টের এক্স অ্যাক্সিস বরাবর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এভাবে ডিসেম্বর পর্যন্ত আছে। আর উপরের দিকে যেটা তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আওয়ার্স, তার মানে 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, এভাবে 12 ঘন্টা, 14 ঘন্টা। এটা হচ্ছে গ্রাফের মূল 2 অ্যাক্সিসের কথা বললাম। এরপর তোমরা যদি দেখো বার গুলা কেমন, 2 ধরনের বার আছে আমি দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ব্লু আর একটা হচ্ছে ইয়েলো। ব্লু বার বলছে ডে লাইট আওয়ারকে, আর ইয়েলো বার বলছে সানশাইন আওয়ারকে। স্বভাবতই ডে লাইট আওয়ার বিগার, সানশাইন আওয়ার স্মলার। তো আমরা একটু এক্সপ্লেন করে দিই তোমাদেরকে যে ডে লাইট আওয়ারটা কি আসবে। ডে লাইট আওয়ারটা হলো সকালে সূর্য উদয় হলো সেই সময় থেকে যদি আমি সময় কাউন্ট করি, তারপর যখন সূর্য অস্ত গেল, এই মধ্যবর্তী সময়টাকে বলে ডে লাইট। মানে সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সময়কালকে বলে ডে লাইট আওয়ার্স। ওকে, তার মানে শীতকালে সাধারণত একটু দেরি করে সূর্য ওঠে, আমি আমাদের কনটেক্সটে বলি, একটু দেরি করে উঠে, একটু আর্লি সূর্য অস্ত যায়। আবার গরমকালে 5টার সময় সূর্য উঠে যায়, আর অস্ত যায় 7টা, 7:30, 7টার দিকে। তো ডে লাইট আওয়ার বেড়ে যায় গরমকালে, আর শীতকালে ডে লাইট আওয়ার কমে যায়। তো এই ব্লুটা গেল হচ্ছে ডে লাইট আওয়ার। তো স্বভাবতই আমরা যদি সানশাইন আওয়ারের কথা বলি, সানশাইন আওয়ার অবশ্যই লেস দেন ডে লাইট আওয়ার। কেন? কারণ হচ্ছে সানশাইনের সূত্র মতে হচ্ছে 120 ওয়াট পার, আমি একটু করি, 120 ওয়াট পার মিটার স্কোয়ারের উপরে যদি রেডিয়েশন হয়, তাহলেই সেটাকে আমরা সানশাইন বলি। কাজেই সেই সূত্র মতে যদি আমি জানুয়ারি মাসের দিকে তাকাই, তাহলে দেখব ডে লাইট হচ্ছে 10.9 আওয়ার বা অলমোস্ট 11 আওয়ার, 10.9 আওয়ার বা অলমোস্ট 11 আওয়ার বলতে পারি। এটা হচ্ছে সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত সময়কাল। আর এই সারা সময়ের মধ্যে ওই যন্ত্রটা সানশাইন হিসেবে কাউন্ট করেছে মাত্র 4.5 ঘন্টা। তার মানে মাত্র 4.5 ঘন্টা সময় ধরে সানশাইনটা 120 ওয়াট পার মিটার স্কোয়ারের উপরে ছিল। ঠিক আছে, আর বাকি এই ঘন্টাগুলোতে সবসময় 120 ওয়াট পার মিটার স্কোয়ারের নিচে ছিল। তো এটা আমরা আশা করি ক্লিয়ার হয়ে গেছে এখন। তো সেইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ব্লু বার গুলো ডে লাইট আওয়ার্সকে রিপ্রেজেন্ট করছে, আর সানশাইন আওয়ার্সকে রিপ্রেজেন্ট করছে ইয়েলো গুলা। এইটা জানুয়ারির, এটা মিন করে 4.5 ঘন্টা সানশাইন মিন করে জানুয়ারির আসলে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ পর্যন্ত, 31 তারিখ পর্যন্ত যত
তো প্রত্যেক দিনের যত সানশাইন আওয়ার আছে তাদেরকে যোগ দিয়ে ৩১ দিয়ে ভাগ দিয়েছে। তার মানে ১ তারিখে ধরো ৫ ঘন্টা, ২ তারিখে ধরো ৪ ঘন্টা, কথার কথা ৩ তারিখে ধরো ৪.৫ ঘন্টা, এরকম করে ৩১ তারিখ পর্যন্ত করে ৩১ দিয়ে ভাগ দেওয়া হয়েছে। তো ভাগ দিয়ে এভারেজটা বের করা হয়েছে। তার মানে এটা আমরা দেখছি এভারেজ। জানুয়ারি মাসের এভারেজ প্রতিদিন ৪.৫ ঘন্টা সানশাইন আওয়ার। আর জানুয়ারি মাসের এভারেজে প্রতিদিন ডে লাইট আওয়ার হচ্ছে 10.9 আওয়ার। এইটা হলো এই ইয়ার আহ, এই গ্রাফটার মূল বিষয়। তো আমরা এখন দেখবো যে গ্রাফটা থেকে আমরা কি ফাইন্ডিংস হয়, আমাদের কি ফাইন্ডিংস হয় আমরা দেখি। যে আমরা যদি হলুদ গ্রাফগুলোর দিকে তাকাই তাহলে দেখবো যে ওটা উঁচু নিচু আছে, তাই না? তো উঁচু নিচুর ব্যাপারটা কি একটু দেখি। যে এই দিকটা নিচু হয়ে গেছে, তার মানে সানশাইন আওয়ার কম, এই দিকটায় সানশাইন আওয়ারটা বেশি। ওকে, স্বভাবতই সানশাইন আওয়ার মিন করে হচ্ছে সোলার রেডিয়েশন কি পরিমাণ আমাদের ওই সারফেস, এই সারফেস বলতে আমি বলছি সিঙ্গেন চায়না, যেহেতু এটা ঘটনা। তো সিঙ্গেন চায়নাতে এই এই কি বলে সানশাইন আওয়ার কম মানে মিন করে ওই এলাকায় সোলার রেডিয়েশন থেকে প্রাপ্ত এনার্জি আসলে কম রিসিভ করা হয়েছে, কম রিসিভ করেছে। আর এই সময়টা বারগুলো বেশি মানে বেশি রিসিভ করা হয়েছে, কারণ ডিউরেশন যত বেশি থাকবে তত তত আমি বেশি এনার্জি পাবো সানশাইন থেকে। ওকে, তো স্বভাবতই এই সময়কালে কম এনার্জি রিসিভ করছে, যেহেতু সেহেতু এই স্বভাবতই এই সময়কালটা উইন্টারই হবে এবং তখন একটু ঠান্ডা পড়ে, উইন্টার হবে। আর এখানে বেশি, তো এই সময়কালটা সামার হবে। তো আমি উইন্টার এবং সামার আইডেন্টিফাই করতে পারি এটা থেকে। তো এখন আমরা ব্লু বার থেকে কি বুঝতে পারি সেটা একটু দেখার চেষ্টা করি। ব্লু বারে দেখো, খেয়াল করো, ব্লু বারে সবচেয়ে কম ডে লাইট আওয়ার হচ্ছে ডিসেম্বর এবং জানুয়ারিতে, এবং সেটা 10.8 আওয়ার। ওকে, 10.8 আওয়ার। আর সবচেয়ে বেশি সময় ধরে ডে লাইট আওয়ার ছিল হলো জুন মাসে, সেটা হলো 13.5। আমরা যদি একটু খেয়াল করি, কারণ এই ডে লাইট আওয়ার দিয়ে আমি আইডেন্টিফাই করতে পারি এই জায়গাটা কোন পৃথিবীর কোন দিকে কোন অবস্থানে অবস্থিত, পৃথিবীর লোকেশনটা কোথায়। লোকেশন কোথায় পিওরলি আইডেন্টিফাই করতে পারবো না, বাট এর ল্যাটিটিউড কত সেই ধারণাটা আমি পেতে পারি। অ্যাজ এক্সাম্পল আমি যদি বলি, এইটার সাথে বাংলাদেশের খুব মিল আছে। বাংলাদেশের ডে লাইট আওয়ারও শীতকালে এই 10.5 ঘন্টা, 10.6, 10.7 আওয়ার পর্যন্ত হয়। আর গরমকালেও 13.6, 13.7 পর্যন্ত হয় গরমকালে আর কি ডে লাইট আওয়ার। তো সেই হিসাবে আমি বুঝতে পারছি যে সিঙ্গেনের এবং বাংলাদেশের ল্যাটিটিউড সম্ভবত প্রায় কাছাকাছি। আমি তারপরে ইনভেস্টিগেট করে দেখলাম যে সত্যি কিনা আমার এই গেসটা। আমি দেখলাম যে এটা যদি আমি নর্থ পোল আঁকি, এটা যদি আমি সাউথ পোল আঁকি, আর এটা যদি হয় ইকুয়েটর, সরি ইকুয়েটরের অবস্থা খুব খারাপ হয়ে গেল। আমি গেস করি ইকুয়েটর মাঝখান দিয়ে যাবে ইকুয়েটর, তাহলে বাংলাদেশের ল্যাটিটিউড হলো বাংলাদেশ কর্কটক্রান্তিতে অবস্থিত বা টপিক অফ ক্যান্সারে অবস্থিত, টপিক অফ ক্যান্সারে অবস্থিত। এটার ল্যাটিটিউড হলো 23.5 ডিগ্রি নর্থ। আর সিঙ্গেনের সিঙ্গেনের ল্যাটিটিউড হলো 20, তার মানে এটা এই অঞ্চলে অবস্থিত। এটা 22.5 ডিগ্রি নর্থ, তার মানে আর একটু এইদিকে হবে, ঠিকই আছে। তো বাংলাদেশ আর ল্যাটিটিউড অলমোস্ট কাছাকাছি, 1 ডিগ্রি তফাৎ মাত্র। তার মানে এটা ডে লাইট আওয়ার অলমোস্ট ইকুয়াল বা সেম। তো এই গ্রাফটা থেকে আমি সেটা বুঝতে পারি। আমি যদি একটা ক্লাস সামারি করি এখন, তাহলে বলবো যে আমি এই ইয়েলো গ্রাফ থেকে বুঝতে পারি সামার সামার কখন, উইন্টার কখন, এবং তার তীব্রতাও কতটুকু। এটা একটা সাধারণ একটা গেস করতে পারি যে তীব্রতা কতটুকু হবে। এট দ্য সেম টাইম আমি এটাও গেস করতে পারি ব্লু বার
তার থেকে বা ডে লাইট আওয়ার থেকে যে এই লোকেশনটা এই এলাকাটা কোথায় অবস্থিত, মিনিমাম কোথায় বলতে বুঝেছি ল্যাটিটিউড কত আর কি, পৃথিবীর কোন ল্যাটিটিউডে অবস্থিত সেটা গেস করতে পারি ডে লাইট আওয়ার থেকে। তো এই হচ্ছে আপাতত আমাদের এই গ্রাফ সম্পর্কে আমরা সম্যক ধারণা পেতে চেষ্টা করলাম এবং আন্ডারস্ট্যান্ডিংটা করলাম। তো আসলে আমরা যখন আর্কিটেকচারাল ডিজাইন করি তখন শুধুমাত্র একটা গ্রাফের উপর নির্ভর করে ডিসিশন মেক করি না, আমরা অনেকগুলো টেম্পারেচার গ্রাফ, হিউমিডিটি গ্রাফ, প্রেসিপিটেশন গ্রাফ এগুলো সব একসাথে দেখে একটা সিদ্ধান্ত নিতে পারি আমরা। এবার আমরা আসো সানশাইন, আরেকটা যন্ত্র আছে সেটা সানশাইন মেজার করে, তার নাম হচ্ছে সোলারিমিটার। এটার আরো অনেক নাম আছে, আমি একটু দাগাই। এটা কোয়ান্টিটিভ মেজারমেন্ট করে। কোয়ান্টিটিভ মেজারমেন্ট কি জিনিস আমরা জানবো একটু পরে। যন্ত্রটার নাম হলো সোলারিমিটার। এটার আরো নাম আছে, যেমন হেলিওমিটার, অ্যাক্টিনোমিটার, পাইরানোমিটার, এগুলোও বলে। সবচেয়ে বেশি যে নামটা ব্যবহার হয় সেটা হচ্ছে সোলারিমিটার। ইট ইজ কল্ড সোলারিমিটার। ওকে, আচ্ছা, এবার এটা কি, এটার সাথে এটার পার্থক্য কি? যে এটার সাথে মানে আমি বলতেছি সানশাইন রেকর্ডারের সাথে। এটা হলো সানশাইন রেকর্ডার আর এটা হলো সোলারিমিটার। সানশাইন রেকর্ডারের কাজ ছিল ডিউরেশন মাপা। এ তোমার ফলাফল দিবে ঘন্টায়, যে শুধু এইটুকু বলবে যে আপনি আজকের দিনে এত ঘন্টা রোদ পাইছেন। রোদের ডেফিনেশন হলো 120 ওয়াট পার মিটার স্কয়ারের ঊর্ধ্বে, তাহলে আপনি এত ঘন্টা রোদ, শুধু এটা বলবে। আর সানশাইন কি বলে, এই সোলারিমিটার একদম কোয়ান্টিটিভ মেজারমেন্ট করবে, যে কত ওয়াট পার মিটার স্কয়ার আমি এনার্জি পাইলাম এবং টোটালি দিন শেষে কি পরিমাণ এনার্জি রিসিভ হইলো সারফেসে সেটা বলবে। তার মানে এনার্জির পরিমাণ বলবে। ওকে, তো এরপরে আসো যে এটা প্রকাশ করে কি দিয়ে, ওয়াট পার মিটার স্কয়ার। এর আগেরটা প্রকাশ করছিল হচ্ছে আওয়ার পার ডে দিয়ে, এটা হচ্ছে তার ইউনিট ডে, অথবা আওয়ার পার মান্থ, ঠিক আছে। এইটা প্রকাশ করে ওয়াট পার মিটার স্কয়ারে। এখন প্রশ্ন হলো, আমি তোমাদের জিজ্ঞেস করছিলাম হোয়াট ইজ দ্য রেট অফ এনার্জি, তার মানে জুল পার সেকেন্ড ইজ ওয়াট। তার মানে একক ক্ষেত্রফলে কি পরিমাণ এনার্জি পার সেকেন্ডে পতিত হয় সেটা ক্যালকুলেশন করে। ওকে, এখন আসো যে সোলারিমিটারটা কেমন দেখতে। সোলারিমিটারটা ছাদের মধ্যে ফিট করতে হয় বা এমন জায়গায় ফিট করতে হয় যেখানে সরাসরি রোদ এসে পড়ে। এখানে এটার উপরেও গ্লাস বল থাকে এবং সোলার রেডিয়েশন এটার উপরে এসে পড়ে। সূর্য যখন এখানে থাকে তখন এইভাবে পড়ে, সূর্য যখন লম্বভাবে থাকে তখন খাড়াভাবে পড়ে, সূর্য যখন এমন থাকে অবশ্যই এইভাবে যখন পড়ে তখন ইন্টেন্সিটি বেশি, এটা তীর্যকভাবে যখন পড়ে ইন্টেন্সিটি তখন কম। তো এইটা আমরা জানি যে সোলার রেডিয়েশন মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ওয়েভলেন্থ আছে, কারো ওয়েভলেন্থ এইরকম, কারো ওয়েভলেন্থ এইরকম। আমরা জানি যে যার ওয়েভলেন্থ ঘন ওয়েভলেন্থ হচ্ছে এটাকে বলে ওয়েভলেন্থ, আর এটা তো এরকম ছড়ানো এটাকে বলে ওয়েভলেন্থ। তো যাই হোক, যার ওয়েভলেন্থ এরকম ঘন বা ফ্রিকোয়েন্সি হাই সে বেশি পরিমাণ এনার্জি ক্যারি করে, আর যারটা এরকম সে কম এনার্জি ক্যারি করে, মানে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি সে কম এনার্জি ক্যারি করে। ওকে, তো এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে 300 থেকে 2800 ন্যানোমিটার দৈর্ঘ্যওয়ালা তরঙ্গকে ক্যালকুলেট করতে পারে। তার মানে এর চেয়ে বেশি বা এর চেয়ে কম তরঙ্গের রে বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে সে কাউন্ট করে না। ওকে, তো সাধারণত দেখা যায় এত থেকে এত ন্যানোমিটারের যে আমাদের রে আসে যেগুলো, সেগুলো 10 ন্যানোমিটার থেকে 3000 ন্যানোমিটারের মধ্যে থাকে। 10 ন্যানোমিটার থেকে 3000 ন্যানোমিটারের মধ্যে থাকে। ওকে, তরঙ্গ দৈর্ঘ্যের কথা বলছি, এটা লেন্থ কিন্তু। হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য 10 ন্যানোমিটার থেকে 3000 ন্যানোমিটারের মধ্যে থাকে। তো এটা 10 থেকে 300-র মধ্যে ও 300 থেকে 2800 ন্যানোমিটারের
সোলার রেডিয়েশন গুলো শুধুমাত্র কাউন্ট করতে পারে। ওকে, তো এই গেল আমাদের সোলার ইমিটার পরিচিতি। এবার আসো সোলার ইমিটারের ডেটা। একজন এইমাত্র আসলো, অনেক পরে। আচ্ছা, এরপরে নেক্সট স্লাইডে যাই আমরা। এই ডেটাগুলা কেমন আমরা যদি দেখি, এটা এই স্লাইডটা দেখো, হলুদ বারগুলার দিকে তাকাবা। হলুদ অরেঞ্জ, হলুদ বা অরেঞ্জ, অরেঞ্জ না, অরেঞ্জ, অরেঞ্জ বারগুলার দিকে তাকাও। এই লাইনটার দিকে তাকানোর দরকার নাই। আমরা যদি দেখি জানুয়ারি মাসে বলতেছে, এই পাশের এককটা কি খেয়াল করে একটু, কিলো ওয়াট আওয়ার পার স্কোয়ার মিটার পার ডে। আমরা একটু যদি এটাকে ভাঙাই যে আসলে এই এককটা কি বলে, জেনে রাখি হোয়াট ইজ কল্ড ওয়াট আওয়ার। আচ্ছা, ওয়াট হচ্ছে কি, যে ওই এর সম্ভবত জুল পার সেকেন্ড। ওকে, তার মানে ওয়াট আওয়ার ইকুয়াল টু জুল পার সেকেন্ড গুণ আওয়ার, তাই তো দাঁড়ায়। বুঝতে পারছো এটা? আমি যদি আবার আসি, জুল ভাগ সেকেন্ড গুণ 1 আওয়ার সমান সমান 3600 সেকেন্ড। তুমি ইকুয়েশনটা বুঝতে পারতেছো? আমি যে একটা থেকে একটা যাচ্ছি। হ্যালো, জি স্যার। জি স্যার। ওকে, গুড। জুল পার সেকেন্ড ইন্টু আওয়ার দিলাম, আওয়ারকে এটা ভাঙায় লিখলাম যে আওয়ার ইকাল টু 3600 সেকেন্ড। খেয়াল করো, তাই তো? 60 মিনিট সমান 1 আওয়ার, তারপরে 60 সেকেন্ড সমান 1 মিনিট। তো 60 গুণ 60 ইকাল টু 3600 সেকেন্ড ইকাল টু 1 আওয়ার। তো 1 আওয়ারের জায়গায় আমি 3600 সেকেন্ড লিখলাম। এখন সেকেন্ডে সেকেন্ডে আসলে কাটাকাটি করে দিই, তাহলে ফলাফল কি দাঁড়াইলো? জুল। পরিষ্কার হয়েছে এটা? তার মানে ওয়াট আওয়ার আসলে আর কিছু না, 3600 জুল। তার মানে 1 ওয়াট আওয়ার ইকুয়াল টু 3600 জুল। তাহলে আমরা আমরা ওয়াট আওয়ারে এনার্জি ক্যালকুলেশনটা ওয়াট আওয়ারে প্রকাশ করি। তুমি যদি খেয়াল করে দেখো, তোমাদের ইলেকট্রিসিটি বিল আসে, এটা কখনো দেখছো? ইলেকট্রিসিটি বিল বা ইলেকট্রিসিটি, যে বাড়ির সামনে যে ইলেকট্রিক মিটারটা লাগানো থাকে, সেটা কি দেখছো? জি দেখো স্যার। নাই? আচ্ছা, দেখছো, মিটারটা দেখছো, কিন্তু কখনো সামনে যায় দেখছো কি? দেখছি, বাট স্যার কিভাবে ইউনিট হিসাব করে এটা বুঝি না আর কি, ওরা বোঝে। আচ্ছা, তুমিও আজকে থেকে বুঝবা। ওখানে দেখবা যে ক্যালকুলেশনটা ওয়াট আওয়ারে আছে। হ্যাঁ, তারপর তোমার ইলেকট্রিসিটি বিল যে যেখানে দেখবা, সেখানেও ক্যালকুলেশনটা ওয়াট আওয়ার আছে। ওয়াট আওয়ার তো আমরা এখানে প্রমাণ করে দিলাম। ওয়াট আওয়ার ইকুয়াল টু জুল। জুল হচ্ছে এনার্জি। তার মানে 1 ওয়াট আওয়ার ইকুয়াল টু 3600 জুল। তার মানে আসলে কি, ইলেকট্রিসিটি ইজ এ কাইন্ড অফ এনার্জি। তো আসলে আমরা এনার্জি ক্যালকুলেট করি যে তুমি কতটুকু এনার্জি খরচ করছো, এবং তার উপরে বিলিং হয়। হ্যাঁ, তার মানে কতটুকু এনার্জি তুমি কনজিউম করলা, তার উপরে তুমি টাকা দাও। ঠিক আছে? তাই তো হওয়ার কথা। জি তো স্যার। তো সেটাই, ওয়াট আওয়ারে প্রকাশ করে। ইলেকট্রিসিটি বিলেও ওয়াট আওয়ারে প্রকাশ করা থাকে, মিটারে ওয়াট আওয়ার দেখবা। বাট আমরা এখন জানলাম যে ওয়াট আওয়ার আসলে আর কিছু না, ইটস এ জুল, ইটস এ ইউনিট অফ এনার্জি। ওকে, তো এইটুকু থাকলো যে ওয়াট আওয়ারটা কি এখানে। আর কিলো ওয়াট আওয়ার তো বুঝতেই পারতেছো, 1000 ওয়াট আওয়ার ইকুয়াল টু 1 কিলো ওয়াট। তার মানে 1 কিলো ওয়াট আওয়ার ইকুয়াল টু হবে কত? 3600 গুণ 1000 ওয়াট আওয়ার। ঠিক না? তার মানে তো অনেক। 3600-র পরে আরো 3টা শূন্য যোগ দিতে হবে। এই যে শূন্য সংখ্যা বেড়ে যায়, এই কারণে ওয়াট আওয়ারে বা কিলো ওয়াট আওয়ারে চলে যায়। কারণ জুলে লিখতে গেলে অনেক বড় সংখ্যা হয়ে যাচ্ছে। দেখছো কত? 1 কিলো ওয়াট ইকুয়াল টু একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত। তার মানে হচ্ছে 36 লক্ষ, তাই না? 36 লক্ষ, সরি, 36 লক্ষ জুল। জুল, ইটস এ হিউজ।
এত বড় সংখ্যা তো ডিজিটে আটবে না। তো যাই হোক, এখানে দেখো জানুয়ারি মাসে বলতেছে যে 4 কিলোওয়াট আওয়ার পার স্কোয়ার মিটার পার ডেতে পাই, মানে পার ডেতে আমি এই পরিমাণ এনার্জি পাই। ফেব্রুয়ারি মাসে এই পরিমাণ পাই। তো এটা দেখে আমি এনার্জির পরিমাণটা ক্যালকুলেট করতে পারি, কোন একটা প্লেসে কি পরিমাণ এনার্জি রিসিভ করতে পারে। দেখো দুইটা যন্ত্রের মধ্যে পার্থক্য, একটা যন্ত্র তোমাকে বলছিল যে ঘন্টায় কত ঘন্টা সোলার রেডিয়েশন পাও তুমি, কত ঘন্টা সানশাইন পাও, আর এই যন্ত্রটা বলতেছে একেবারে মেজারমেন্ট করতেছে কি পরিমাণ এনার্জি তুমি গেইন করো, কোন একটা নির্দিষ্ট অঞ্চলে পার ডেতে কি পরিমাণ এনার্জি তুমি গেইন করলা। জানুয়ারি মাসে প্রতিদিন এভারেজে কি পরিমাণে, এটা কিন্তু পার ডে, তার মানে জানুয়ারির 1 তারিখ বলো আর জানুয়ারির 31 তারিখ বলো, প্রতিদিন এই পরিমাণ এনার্জি আমি জানুয়ারি মাসে পাই। ফেব্রুয়ারি মাসে প্রতিদিন এভারেজে এই পরিমাণ এনার্জি পাই। এনার্জি তো এখান থেকে আমি দেখে নিতে পারছি কত কিলোওয়াট পার স্কয়ার মিটারে পার ডেতে। তো এইভাবে হচ্ছে ডাটা প্রেজেন্ট করা হয়, এখান থেকে আমি এনার্জির পরিমাণ বুঝতে পারি, জি ক্যালকুলেট করতে পারি। যাই হোক, এটা কিভাবে ব্যবহার করে, কেন এটা কাজে লাগে, এটা আমাদের কিছু সফটওয়্যার আছে আর্কিটেক্টদের জন্য, ঠিক আছে। যেই সফটওয়্যারে তুমি যদি একটা বিল্ডিং এঁকে দাও, ওই সফটওয়্যারটা বা ওই প্রোগ্রামটা ক্যালকুলেট করে দিতে পারে যে ওর সারফেসের মধ্যে কি পরিমাণ এনার্জি যায় পড়তেছে, ঠিক আছে। এটা অবশ্যই হায়ার স্টাডিজ, বাট ইটস পসিবল টু ক্যালকুলেট। আমি একটা বাড়ি ড্রয়িং করে দিব, মনে করো স্কেচআপে ড্রয়িং করে দিব। তোমরা স্কেচআপ শিখতেছো নাকি পরে? তোমরা কি অটোক্যাড? স্যার নেক্সট ইয়ারে। নেক্সট ইয়ারে, ফাইন। তার মানে জানো তো স্কেচআপে 3D আঁকি, তাই না? তুমি মনে করো 3D আঁকলা, কোনো একটা বাড়ি এঁকে দিলা, তার সারফেস আঁকলা। বাড়ি আঁকা মানে তো সারফেস আঁকা, তার ওয়াল আঁকা, তার ফ্লোর আঁকা, তার ছাদ আঁকা, এগুলোই তো। তার মানে ওইটা এঁকে তুমি যদি ওই সফটওয়্যারে নিয়ে যাও বাড়িটাকে, তাহলে তোমার ওই সফটওয়্যারটা ক্যালকুলেট করে দেয়। অবশ্যই তোমাকে কিছু ডাটা দিতে হবে ওই সফটওয়্যারকে, লোকেশন বলতে হবে যে কোন লোকেশনে অবস্থিত, কোন মেটেরিয়াল তুমি ওই বিল্ডিং এর মধ্যে ব্যবহার করছো, এসব যদি কিছু তথ্য দিয়ে দাও, তাহলে সুন্দর করে ক্যালকুলেট করে দিতে পারে যে কি পরিমাণ সোলার রেডিয়েশন তুমি ওই সারফেসে পেলা, কোন সারফেসে কতটুকু পেলা, ও সুন্দর করে ক্যালকুলেট করে দিতে পারে। তার ফলে তুমি কিন্তু ডিজাইনার হিসেবে খুব চমৎকার ভাবে গেস করতে পারতেছো এট দ্য বিগিনিং এ, মানে ডিজাইন শুরু করার আগেই বা ডিজাইন বানানোর আগেই বা এটা বানানোর আগেই তুমি ক্যালকুলেট করে ফেলতে পারতেছো কি পরিমাণ এনার্জি এসে তোমার সারফেস গুলা ওয়ালের মধ্যে, ফ্লোরের মধ্যে, ফ্লোর তো না, রুফের মধ্যে পড়তেছে। যার ফলে তুমি আগে থেকেই বুঝতে পারো চাইলে যে ভিতরে কি পরিমাণ হিট গেইন হবে, তাহলে তোমার কি মেটেরিয়াল ব্যবহার করা উচিত ওয়ালে বা রুফে, যাতে করে কিনা ভিতরের হিট গেইনটা তুমি কমাতে পারো বা ভিতরে গরমটা তুমি কমাতে পারো বা ভিতরে কমফোর্টেবল সিচুয়েশন তৈরি করতে পারো। আনফরচুনেটলি, ভেরি আনফরচুনেটলি, আমাদের দেশে এটার প্র্যাকটিস এখনো খুব কম, বা বাইরের দেশে এটা ক্যালকুলেট করা হয়। বাইরের দেশে এটা ক্যালকুলেশন ছাড়া ডিজাইন পাসই হয় না, আর আমাদের দেশে তো এটার এখনো কোনো বালাই নেই। বাট এইটুকু ইনফরমেশন জেনে রাখো, ইট ইজ পসিবল টু ক্যালকুলেট ইচ এন্ড এভরি সার্কামস্টান্সেস রিগার্ডিং এনার্জি। তার মানে এনার্জি রেসপেক্টে একটা বাড়িতে কি এনার্জি গেইন হচ্ছে, কি এনার্জি লোড হচ্ছে, সমস্ত কিছু আমরা ক্যালকুলেট করতে পারি এট দ্য বিগিনিং অফ ডিজাইন, এবং যার ফলে আমরা অনেক ডিসিশন নিয়ে ফেলতে পারি ইন অ্যাডভান্স। তো যাই হোক, এইটা এই জন্যই আসলে এগুলা শেখা, এগুলা জানা, এগুলোর সাথে তুমি অবশ্যই সেই সফটওয়্যারটা ব্যবহার করতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তুমি এই ইউনিট গুলো না জানতেছো, যতক্ষণ পর্যন্ত না এই ঘর এই কথাগুলো না জানতেছো, এই সানশাইন রেকর্ডারের কথা না জানতেছো, যতক্ষণ পর্যন্ত না এই এর ইন্টেন্সিটি মাপা ওয়াট পার মিটার স্কয়ার এই ব্যাপারগুলো না জানতেছো, ততক্ষণ পর্যন্ত তুমি এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারবা। তো দিস আর দ্য বেসিক, যে আমরা যেটা এখানে শিখতেছি এগুলো হচ্ছে বেসিক ওই লক্ষ্যে পৌঁছাতে। তুমি যদি স্মার্ট আর্কিটেক্ট হতে চাও, তুমি যদি বাইরের দেশে প্র্যাকটিস করতে চাও, তুমি যদি বাইরের দেশে কখনো যাও, এগুলা ছাড়া গতি নাই। তোমাকে তখন এই কাজগুলো দিবে না, তখন ডিজাইন সেকশনে তখন অন্য কাজ করতে দিবে তোমার, ঠিক আছে। স্যার ওই সফটওয়্যারটা আমরা স্যার দেশে পার্সোনালি ইউজ করতে পারবো না? অবশ্যই অবশ্যই তুমি পারবা, তুমি পার্সোনালি অবশ্যই ইউজ করতে পারবা। অনেক দুই একজন আর্কিটেক্ট ইউজ করে না তা কিন্তু না, যারা স্মার্ট, যারা এই ব্যাপারগুলো জানে তারা কিন্তু ইউজ করে। বাট আনফরচুনেট, আমি যেটা কথা বললাম যে আমরা আনফরচুনেট যে মোস্ট অফ দ্য আর্কিটেক্টস ডোন্ট নো হাউ টু ইউজ ইট। হ্যাঁ, আমাদের রেসপেক্টে বলছি, বাট অনেক স্পেশালিস্ট জানে, যারা শিখছে এই ব্যাপারগুলো তারা জানে। হ্যাঁ, বাট এখন অ্যাওয়ারনেস গ্রো করতেছে, এখন পাবলিক জানতেছে। এখন ঘটনা হলো কারা জানবে না বা কাদের জন্য কষ্টকর হয়ে যাবে,
ধরো তুমি এই তোমার এই আন্ডারগ্রেড লেভেলে তুমি এই ক্লাইমেট আর্কিটেকচার ঠিক মতো পড়লা না, অনেকেই আছে তোমাদের পড়বে না, হ্যাঁ, তারা একটু ফাঁকি টাকি দিবে, যার ফলে তাদের কাছে যখন ওই সফটওয়্যারটা যাবে তাদের কাছে কিন্তু খুব কঠিন লাগবে, কারণ তাদের কাছে তো সবই অপরিচিত লাগবে। তাদের কাছে ওয়াট পার মিটার স্কোয়ার, আওয়ার্স পার ডে, তারপরে এই জিনিসগুলো তো অপরিচিত লাগবে, এই একক গুলো তো অপরিচিত লাগবে, জুল, ওয়াট, এগুলো তো অপরিচিত লাগবে। অপরিচিত লাগবে হলে কি হয়, ভয় লাগবে। ভয় লাগলে কি হবে, আমরা সেই সফটওয়্যার থেকে দূরে থাকবো। দূরে থাকলে কি হবে, আমাদের কখনোই সেটা অ্যাপ্লাই করা হবে না। এই ঘটনাটাই ঘটে সবসময়, ঠিক আছে? কাজেই তোমরা যদি একটু সিরিয়াসলি জিনিসগুলো নাও, তাহলে এই সেক্টরে খুব সম্ভাবনা আছে, খুব সম্ভাবনা আছে প্রফেশনালিজম গ্রো করার। এবং যেহেতু এই সেক্টরটা খুব কম লোক জানে, সেহেতু এখানে ফ্লোরিশ করা খুব সহজ এবং তার ডিমান্ডও বেশি। বুঝতে পারছো? বুঝতেই জি পারতেছো যে স্যার। এখানে অনেক ক্যালকুলেশনের ব্যাপার আছে, এখানে অনেক ফিজিক্সের ব্যাপার আছে, এখানে অনেক ম্যাথমেটিক্সের ব্যাপার আছে। আর্কিটেক্টরা একটু অবহেলা করে এই বিষয়গুলোকে, আনফরচুনেট, যার ফলে এক্সপার্টিস তৈরি হয় না এখানে, এই সেক্টরে। তো এখানে খুব সুযোগ আছে এই এক্সপার্টিসটা নিজেকে গড়ে তোলার এই বিষয়ে। জি স্যার, আনফরচুনেটলি স্যার আমিও আপনার 2টা ক্লাস ফাঁকি দিয়েছি যখন ভার্সিটিতে ক্লাস হইতো। আচ্ছা, তো তাহলে আর কি করার, এই যে এখন এখনো থেকে স্যার আর দিব না স্যার, এটা গুড, আর কি। ওকে। এরপরে আমরা এই রেকর্ড করে রাখবো, ফলে তুমি এটা শুনতেও পারবা। কারণ একটা জি সাইড স্যার। আমরা কিন্তু আমাদের কাছ থেকে চলে যাবে যদি আমরা ক্লাইমেটটা না পড়ি। হুম, খুব মেজর জি একটা স্যার। সাইড চলে যাবে আমাদের কাছে, খুব জরুরি। হ্যাঁ, তুমি কত ভালো ডিজাইনার ডাজন্ট ম্যাটার, ম্যাটার ইজ তুমি কিভাবে এনার্জি সেভ করতেছো। এই সামনের দিনগুলোতে আসতেছে, এনার্জি ক্রাইসিস হবে, কারণ তোমরা তো দেখো যে তেল নিয়ে কি পরিমাণ মারামারিটা হয়। আমেরিকা তেল নিয়ে কত কিছু করে। তারপর তুমি দেখো যে ইরাক কুয়েত দখল করে ফেললো, সবই তো তেলের কারণে, সবই তো এনার্জির কারণে। কারণ এই দেশগুলা বুঝে গেছে যে এনার্জি ক্রাইসিস হতে যাচ্ছে সামনের দিনগুলাতে, কারণ এনার্জি রিসোর্স তো লিমিটেড আমাদের। আমরা একসময় সেই এনার্জিটা শেষ করে ফেলবো। তো এনার্জি যখন শেষ হয়ে যাবে তখন আমরা কি করব? ঠিক আছে, এই জন্য আমেরিকার পার্সোনালি কিন্তু অনেক তেল আছে, অনেক এনার্জি রিসোর্স আছে। তারা এটা ছুঁয়েও দেখে না, তারা খুব সুন্দর করে এটা রিজার্ভ করে রেখে দিচ্ছে। তারা কি করে, তারা করে কি অন্য দেশে মিডল ইস্টের থেকে তেল কিনে সেটা ব্যবহার করে। কত বুদ্ধিমান, চিন্তা করো, কারণ তারা জানে যে আগামী দিনগুলোতে এই এনার্জি ক্রাইসিস হবে, তখন আমার ওই তেলগুলো লাগবে, এই জন্য আমার আমার যে রিসোর্স আছে আমি সেটা ব্যবহার করবো না, আমি অন্যদের টাকে ব্যবহার করবো। বুঝতে পারতেছো? আর আমাদের জি অবস্থা কি স্যার। হবে আই ডোন্ট নো, আমাদের তো কোনো এনার্জি সোর্স নাই। আমরা আমাদের যে গ্যাস আছে সেগুলো তো আমরা খেয়ে ফেলতেছি অলরেডি, অলরেডি টান টান পড়ে যায় আমাদের অলরেডি, তাই না? তো স্যার। এনার্জি রিসোর্স নিয়ে মারামারি সামনের দিনগুলোতে আরো অনেক অনেক বেশি হবে। তো সেই জন্য আর্কিটেক্টদের তখন অনেক রেসপন্সিবল হয়ে যাবে। দেখা যাবে যে আর্কিটেক্টদের অনেক টাইট দিয়ে দিচ্ছে আর্কিটেক্টদের, যে এখন এনার্জি রেসপন্সিভ আর্কিটেকচার না করতে পারলে ওই আর্কিটেকচার পাস হবে না। খুব স্বাভাবিক, যখন ক্রাইসিস হবে তখন তাই হবে, তখন ফোর্স করে এনার্জি রেসপন্সিভ আর্কিটেকচার তৈরি করা হবে। হ্যাঁ? তো এনার্জি, আমরা তো এইটুকু অন্তত বুঝতে পারি যে এনার্জি রেসপন্সিভ আর্কিটেকচার কত জরুরি আমাদের জন্য। এক এক কথা হলো আমাদের এনার্জি শেষ হয়ে যাচ্ছে, শুধু তাই না, দ্বিতীয় কথা হলো এই এনার্জি ব্যবহার করার কারণে যে তেল, পেট্রোল, গ্যাস, কয়লা এগুলো পোড়ানোর কারণে তো নানা রকম গ্যাস তৈরি হচ্ছে, যার ফলে ওজোন লেয়ার ভেঙে যাচ্ছে। ওজোন লেয়ার ভেঙে যাওয়ার জন্য ইউভি রে আমাদের আর্থ সার্ফেসে এসে পৌঁছে যাইতেছে হিউজ পরিমাণ এনার্জি নিয়ে। তাহলে যেই পরিমাণ এনার্জি পড়তেছে সেই পরিমাণ এনার্জি আবার বাইরে চলে যাচ্ছে না, যার ফলে আমাদের গ্লোবাল টেম্পারেচার বাড়তেছে। আমাদের গ্লোবাল টেম্পারেচার বাড়ার কারণে আমাদের যে আইসবার্গ আছে সেগুলো গলে যাবে। এই আইসবার্গ গলে গেলে সাগরের উচ্চতা বা সি লেভেলের, মিন সি লেভেলের উচ্চতা বেড়ে যাবে। উচ্চতা বেড়ে গেলে উপকূল অঞ্চলে যে সমস্ত লোকালয় আছে সেগুলো সব ভেসে যাবে। তাহলে শুধুমাত্র কিন্তু এনার্জি শেষ হয়ে যাবে সেটাই ইস্যু না, কত ইস্যু যে ভেসে যাবে সবকিছু। আরো ইস্যু আছে যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বাড়লে, 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়লে এমন এমন অনেক স্পেসিস আছে যে সমস্ত স্পেসিস সার্ভাইভ করতে পারে না, তারা একদম পৃথিবী থেকে আউট হয়ে যাবে। এখন তারা পৃথিবীতে আউট হলে তোমার আবার কিছু যায় আসে না? অবশ্যই যায় আসে, কারণ মানুষ চলে ইকোসিস্টেমের উপর নির্ভর করে। ওই অণুজীবের সাথে নির্ভরশীল মেবি কোনো একটা জীব আছে, সে বিলুপ্ত হয়ে যাবে। সে বিলুপ্ত হওয়ার কারণে তার সাথে রিলেটেড আরেকটা জীব আছে, সে বিলুপ্ত হয়ে যাবে। ইম্প্যাক্ট সবার উপর পড়বে, নানা দিক থেকে সে ইম্প্যাক্ট করবে এই এনার্জির কারণে, শুধুমাত্র এনার্জির কারণে। তার মানে এনার্জি রিসোর্স শেষ হলে যে শুধুমাত্র আমি এনার্জি হারাই ফেলাম তা না।
এটার কারণে গ্লোবাল টেম্পারেচার বাড়বে, আমরা প্লাবিত হয়ে যাচ্ছে, স্পেসিস আউট হয়ে যাচ্ছে, ইকোসিস্টেম ভেঙে যাবে, নানা রকম সিচুয়েশন তৈরি হবে। তো সেই জন্যই আমাদের অ্যাওয়ারনেসটা গ্রো করা দরকার। যদিও আমাদের এই অ্যাওয়ারনেসটা ডেভেলপিং কান্ট্রি বা ডেভেলপ হচ্ছে এরকম কান্ট্রির মধ্যে অ্যাওয়ারনেসটা খুব কম। অ্যাজ এক্সাম্পল চায়না, অ্যাজ এক্সাম্পল ইন্ডিয়া, অ্যাজ এক্সাম্পল ব্রাজিল, যারা কিনা এখন থ্রাইভ করতেছে, যারা কিনা উঠতেছে, তারা কিন্তু হিউজ পরিমাণ এনার্জি ব্যবহার করতেছে প্রতিনিয়ত। হ্যাঁ, তারা কারো কথা শুনতেছে না, তারা গ্লোবাল ওয়ার্মিং এর নিয়ে তারা বদার না। কেউ কেউ এখন বদার, অনেক ইন্টারন্যাশনাল চাপে পড়ে বদার। আমেরিকা প্রচুর পরিমাণ এনার্জি ব্যবহার করে প্রতি বছর, হিউজ পরিমাণ। সেই তুলনায় আমরা গরিব দেশ হিসাবে, গরিব দেশগুলো কম এনার্জি ইউজ করে ট্রুলি, কারণ আমাদের স্ট্রিট লাইট কম, আমাদের দেখবা যে বাতি টাতি কম, আমাদের এসি কম। তারপরেও লাস্ট 10 to 12 ইয়ার্স বা 20 ইয়ার্স এর মধ্যে এসির ব্যবহার প্রচন্ড বেড়ে গেছে। দ্যাট ইজ ভেরি ব্যাড। হ্যাঁ, এসি পরিমাণ বেড়ে গেছে। আমরা আর্কিটেকচার যদি এমন ভাবে তৈরি করি এসি যাতে ব্যবহার না হয়, তাহলে কিন্তু আমরা পক্ষান্তরে এনার্জি বাঁচাই দিলাম, তাই না? আর্থের এনার্জি, দেশের এনার্জি বাঁচাই দিলাম। এটা যে কি পরিমাণ ভালো কাজ, যে চিন্তার বাইরে, সেটা আমরা ফিলও করতে পারি না। আমরা অনেকেই ফিল করতে পারি না যে এনার্জি রেসপন্সিভ আর্কিটেকচার কতটা জরুরি আমাদের সবার কল্যাণের জন্য। যাই হোক, আমরা অনলাইনে কথাবার্তা বলতেছি, আসলে এত কিছু করতেছি একটাই উদ্দেশ্য। এই যে আমরা এত কিছু শিখতেছি একটাই উদ্দেশ্য, এনার্জি রেসপন্সিভ আর্কিটেকচার তৈরি করা। তার মানে হলো এনার্জি কম খরচ করবে তোমার আর্কিটেকচার। এটা কিভাবে আমরা করতে পারি? সবকিছু বেসিক হলো এই যেটা ক্লাইমেট শিফট। ওকে, আচ্ছা, যাই হোক, আমরা নেক্সট স্লাইডে যাই। আমরা এইটা দেখলাম এই স্লাইডটা, এরপর আমরা টেম্পারেচারে ঢুকে যাই। ওকে, টেম্পারেচারে ঢুকে যাই। সেকেন্ড, তার আগে তোমাদের একটু হাল হাকিকত আমি দেখে আসি, একটু সব শেয়ার করে। সবাই আসো ঠিক মতো? পার্টিসিপেন্টের সংখ্যা 31 হয়ে আবার 29 হয়েছে, মানে 2 জন পালাইছে। আচ্ছা, পালাইলে তো এখানে কিছু করার নাই, এখান থেকে পালাইলে আমি ধরতে পারবো না। স্যার একজনের কারেন্ট চলে গিয়েছে। একজন দুজন চলে গিয়েছে। আর ওদের কারেন্ট ইলেকট্রিসিটি চলে নাই। গেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই তো, পালায় নাই। তার মানে ইন্টারনেট একটা ফ্যাক্টর, কারেন্ট চলে গেলে কি করবে। যাই হোক, আমি এখন পর্যন্ত রেকর্ডিং করে রাখতেছি, তো এটা আমি দিয়ে দিলে তুমি এটা আবার দেখে নিতে পারবা আশা করতেছি। আর অনেকেই তোমাদের মধ্যে হয়তো খবর টবর পায় নাই, তাদেরকে বইলো আসতে, কারণ বুঝতে পারতেছো উপকৃত হচ্ছ তো আরেকটা হলো। স্যার গত দিনের ক্লাসটা মিস করছিলাম, ক্লাস কারেন্ট ছিল না স্যার। আচ্ছা, ওই ক্লাসটা স্যার মানে আপনি কি রেকর্ড করে আপলোড দিতে পারবেন কোথাও? হ্যাঁ, ওই গত দিনের ক্লাসে রেকর্ডিং, গত দিনে আমিও আনাড়ি ছিলাম। তো গত দিনে দেখা গেছে যে আমরা আসলে গত দিনে 2টা চ্যাপ্টার যে আমরা পড়ছি সেগুলো রিভিউ করছি। রিভিউ করার ডিটেলে ঢুকি নাই, শুধুমাত্র আমরা দেখছি যে কোন কোন সাইট গুলা পড়ছি, কোন ছবি আছে, কি কি পড়ছি, নাম বলে গেছি। তো যাই হোক, ওইটার সেকেন্ড চ্যাপ্টারের রিভিউটা কপি করা আছে, বাট ফার্স্ট চ্যাপ্টারের রিভিউটা সামহাউ মিসিং হয়েছে। এই ক্লাসটা কোনো মিস হচ্ছে না এখন পর্যন্ত, আমি দেখতে পাচ্ছি এই ক্লাসটা মিস। আমি জানি না ইন্টারনেট কানেকশন চলে গেলে, মিস হয়ে গেলে আমি বলতে পারবো না। হঠাৎ করে যদি আমার ইন্টারনেট কানেকশন অফ হয়ে যায়, এখনো রেকর্ড হচ্ছে, সেভ হয় নাই কিন্তু আমার হার্ড ডিস্কে, সেভ হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস। হ্যাঁ, তো যার ফলে আমি জানি না কি হবে, স্টিল না আমি জানি না, কারণ আমরা তো এখন জুম রেগুলারলি ইউজ করি না। তো রেকর্ড হচ্ছে কিন্তু সেভ হয় না। তো এটা যদি স্টোর করা না থাকে তাহলে ডিজাস্টার হবে এই ক্লাসও আমি যদি ইন্টারনেট থেকে আউট হয়ে যাই তাহলে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো এনিওয়ে, আমরা এখন আবার স্লাইড শেয়ারে চলে যাই। তোমাদের চেহারা দেখলাম, ফার্স্ট পেজ দেখলাম, এবার সেকেন্ড পেজ দেখি আমি। ওকে, অনেকেই আছে যাতে কেউ কেউ ছবি আপলোড দিছো, কেউ কেউ শুধুমাত্র নাম আপলোড দিছো। ওকে, আমি স্ক্রিন শেয়ারে যাই আবার। ওকে, টেম্পারেচার। এবার আমরা আসি টেম্পারেচারের কথায়, যে আরেকটা এলিমেন্ট, গুরুত্বপূর্ণ এলিমেন্ট, ক্লাইমেটের গুরুত্বপূর্ণ এলিমেন্ট টেম্পারেচার। টেম্পারেচারের কথা যদি আমরা একটু রিকল করি তাহলে দেখবো যে খবরে আমাদের বলে আজকের ম্যাক্সিমাম টেম্পারেচার এত উঠছিল, মিনিমাম টেম্পারেচার এত উঠছিল, এত হয়েছিল, এই সমস্ত তথ্য দেয় তোমাদের। বিশেষ করে গরমের সময় বলে যে
আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে এত ডিগ্রি সেলসিয়াস, এই ধরনের রেকর্ড আমরা খবরে শুনে অভ্যস্ত। সেই টেম্পারেচারে আসো অ্যাজ এ এলিমেন্ট অফ ক্লাইমেট। টেম্পারেচার কাকে বলে? টেম্পারেচার হচ্ছে বাংলা হলো তাপমাত্রা। আমরা জানি সবাই তাপমাত্রা মাপার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার, এবং বেশ কয়েকটা যন্ত্র ব্যবহার করা হয় এই তাপমাত্রা মাপার জন্য। একটা হলো বেশ কয়েকটা ইউনিট ব্যবহার করা হয়। একটা হলো ডিগ্রি সেলসিয়াস, সবচেয়ে বহুল প্রচলিত ডিগ্রি সেলসিয়াস। তারপরে ব্যবহার করা হয় ফারেনহাইট, যেটা কিনা সাধারণত মেডিকেল সায়েন্সে বেশি ব্যবহার করা হয়, ক্লাইমেটেও ক্ষেত্র বিশেষে করা হয়। আমরা জ্বর মাপি যেটা সেটা সেই থার্মোমিটার ফারেনহাইট রিডিং দেয়। তারপরে আসো আরেকটা আছে কেলভিন। কেলভিনের নাম শুনছো না তোমরা? জি স্যার। ওকে, এই কেলভিন সাধারণত ডিগ্রি সেলসিয়াসের মতোই সেম, ঘরগুলা সেম, বাট কেলভিনটা ব্যবহার করা হয় সাধারণত ল্যাবরেটরিতে বা রিসার্চ সেন্টারে। আর জেনারেলি আবহাওয়াতে আমরা সাধারণত আবহাওয়া বিজ্ঞানে আমরা সাধারণত বা ক্লাইমেট বা আমরা সাধারণত এখন এখানে ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করি। ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট। টেম্পারেচার হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা কি প্রকাশ করে? প্রকাশ করে কোনো একটা অবজেক্টের এক্সাম্পল দিস ওয়ান ইজ অ্যান অবজেক্ট। ও সরি, তুমি তো আমি অবজেক্ট দেখাচ্ছি। আমি একটু স্টপ শেয়ারে যাইতে হবে, আমি আমার চেহারা দেখাইতে হবে। ওকে, দেখতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, ফাইন। দিস ইজ অ্যান অবজেক্ট। ওকে, আবার আমি আরেকটা অবজেক্ট নিব, ছোট। কোন অবজেক্ট নিব? হাতের কাছে পাইতেছি না। আরেকটা ধরে একটা রিমোট, ইটস অ্যান অবজেক্ট। ওকে, এইটার মধ্যে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হলো এটার মধ্যে কতখানি এনার্জি আছে বা তাপ শক্তি আছে। আরেকটা হলো এটার টেম্পারেচার কত বা তাপমাত্রা কত। কি পরিমাণ তাপ আছে সেটা ইউনিট হলো ক্যালোরি, সেটার ইউনিট হলো বিটিইউ, সেটার ইউনিট হলো জুল। কি পরিমাণ এনার্জি? আমি জানি জুল হচ্ছে এনার্জি এরকম, স্ট্যান্ডার্ড একক হচ্ছে জুল। তো জুল কি পরিমাণ এনার্জি এখানে এই অবজেক্টের উপর অবস্থান করতেছে সেটা আমরা জুলে রিপ্রেজেন্ট করি, অথবা বিটিইউ বা ব্রিটিশ থার্মাল ইউনিট, এই ইউনিটে প্রকাশ করি। তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো ফিজিক্সে। তা অথবা আমরা আরেকটা হচ্ছে কি বললাম, ভুলে গেলাম, কি বলছি বলতো? বিটিইউ। হ্যাঁ, বিটিইউ। আরেকটা হচ্ছে জুল। আরেকটা হচ্ছে, এগুলো সব এনার্জি রেখো। আরেকটা ক্যালোরি, রাইট, ক্যালোরি। ক্যালোরি দেখা যায় যে বেশি বেশি ব্যবহার করা হয় মেডিকেল সায়েন্সে, বিশেষ করে পুষ্টিবিজ্ঞানী যারা আছে তারা বেশি এই ক্যালোরিটা ব্যবহার করে। আজকে এই এই একটা কলা খাবেন, এই কলাটা হচ্ছে 200 ক্যালোরি। ভাত খাবেন এক বাটি, এটা হলো 100 ক্যালোরি। এরকম করে না? যারা বিশেষ করে ডায়েট কন্ট্রোল করে তারা খুব এই ব্যাপারে খুব সিনসিয়ার, যে কোনটা কত ক্যালোরি। হ্যাঁ, তো এটাও এনার্জি রেখো। ওকে, জি স্যার, আমাদের ক্লাসেও আছে এমন। ক্লাসেও আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে স্যার, আমরা এই প্রসঙ্গে যাই নাই, তাহলে একটা গোষ্ঠীকে আবার টার্গেট করা হবে ক্লাসে কারা আছে। যাই, আমরাও ডায়েট করি, আমিও ডায়েট করি মাঝে মাঝে। তো সেটা ভালো জিনিস ডায়েট করা, যে সুষম খাদ্য খাওয়া, কোনটা কোন ক্যালোরি কত ক্যালোরি আছে সেটা মেপে খাওয়া ইজ ভেরি গুড ফর হেলথ। তাহলে তার কোনো ঘাটতি হবে না, কোন একটা স্পেশাল টাইপের ফুড মিসিং হবে না তার লিস্ট থেকে। ওকে, তো যাই হোক, আমি যেটা বলতেছি এটার মধ্যে থাকে একটা হলো তাপের পরিমাণ, একটা হচ্ছে তাপমাত্রা, দুটো কিন্তু ভিন্ন জিনিস। এখন এটা মনে করো অনেক বড় অবজেক্ট, আর এইটা মনে করো তোমার কাছে তো অবজেক্ট, এটা মনে করো অনেক ছোট অবজেক্ট। ওকে, এটা একটা মোবাইল, এটা একটা বড় মোবাইল, ছোট মোবাইল। এই দুইটার মধ্যেই সমান পরিমাণ, আমার কুইজ হলো এই দুইটার মধ্যে সমান পরিমাণ তাপ আছে। তার মানে এইটার মধ্যেও মনে করো, এটার মধ্যে মনে করো 1000 জুল আছে, এটার মধ্যেও 1000 জুল তাপ আছে। ওকে, টেম্পারেচার কি হবে, কার বেশি হবে? এটা ছোট, এটা বড়? বুদ্ধি দিয়ে বলতে হবে। ছোটটা। ছোটটার টেম্পারেচার হায়ার হবে। খেয়াল করো, দুইটার অবজেক্টেরই তাপের পরিমাণ সমান, বাট টেম্পারেচার ইজ নট ইকুয়াল, কারণ তাদের ভর সমান না। ওকে, তাদের ভলিউম সমান না।
এটা একটা ফ্যাক্টর, আরো অনেক বিষয়ের উপর নির্ভর করে। যাই হোক, আমি এটুকু অন্তত বুঝতে পারছি আমরা যে তাপমাত্রা এবং তাপের পার্থক্যটা কোথায়। হ্যাঁ, তার মানে এইটার মধ্যে এটার তাপমাত্রা বেশি হবে, ছোটটার তাপমাত্রা বেশি হবে। সমান পরিমাণ তাপ বেশি এরিয়া জুড়ে আছে, একই পরিমাণ তাপ কম জায়গার মধ্যে আছে, তাহলে এটা টেম্পারেচার উইল বি হাই। ওকে, আমরা এটাই বুঝাতে চাইছি। আমি আবার স্ক্রিন শেয়ারিং এ চলে যাই। আচ্ছা, সেটাই, টেম্পারেচার মাপে হলো কোনো একটা অবজেক্ট কতটা হট এবং কতটা কোল্ড তার উপর বেস করে, কতটা হট কতটা কোল্ড, তার মানে কোল্ডনেস এবং হটনেস মাপে আসলে। তবে তাপের তীব্রতা মাপে যে কি পরিমাণ এনার্জি আছে, তার সে কতটা তীব্র। আরেকটা মজার ব্যাপার হলো, কোনো অবজেক্টে এনার্জি আছে, কোনো একটা অবজেক্টে এনার্জি আছে। আচ্ছা, তার আগে আমি একটা কোশ্চেন করি, সেটা হলো তোমরা কি ইন সেটে আমাকে, আমার ভিডিও কি ছোট দেখতে পাও? জি স্যার। জি স্যার। ওকে ফাইন, তার মানে আমার এই স্লাইডের সাথে সাথে আমার মুভমেন্টও দেখতে পাবো, রাইট? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে ফাইন, যেটা বলতেছিলাম সেটা হলো যে তাপের তীব্রতা নিয়ে আলোচনা করতেছিলাম, বা টেম্পারেচার বা তাপমাত্রা নিয়ে আলোচনা করতেছিলাম যে তাপমাত্রা হলো তাপের তীব্রতাকে প্রকাশ করে, এই অবজেক্টটা কতটা হট এবং কতটা কোল্ড, বা এটার হটনেস এবং কোল্ডনেস নিয়ে কোল্ডনেসটা ডেসক্রাইব করে। ওকে, আমরা জানি এটার মধ্যে যদি তাপ বেশি থাকে তাহলে এর অণুগুলা, এই শেষ সময় কে এলো, আচ্ছা, এর অণুগুলা কাঁপতে থাকে, তাই না? যত যে পরিমাণ এনার্জি বেশি ঢুকাবা তত বেশি কাঁপতে থাকবে, আর যত পরিমাণ এনার্জি কম ঢুকাবা তত কম কাঁপতে থাকবে। তার মানে এর কম্পন নির্ভর করতেছে টেম্পারেচার উপর। মানে হায়ার টেম্পারেচার হায়ার কম্পন, বেশি বেশি কম্পন, অণুগুলার কম্পন, এবং লোয়ার টেম্পারেচার কম কম্পন। ঠিক আছে, এই জেনারেল নলেজটা আমরা জেনে রাখলাম। আর হচ্ছে আমরা যেহেতু ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করবো, ডিগ্রি সেলসিয়াসটা কিভাবে মাপে এটা আমরা একটু জানি। আমরা জানি যে ডিগ্রি সেলসিয়াস কিভাবে মাপে, বাট আমরা জানতেছি ডিগ্রি সেলসিয়াসটা কিভাবে এলো। সাধারণত পানি থেকে আসছে। নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেসারে, নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেসার মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার যখন 1, তখন যদি আমি পানি ফুটাই, ওই স্ফুটনাঙ্কের যে টেম্পারেচার তাকে বলা হয় 100 ডিগ্রি সেলসিয়াস। আবার ওই অ্যাটমসফিয়ারিক প্রেসারেই যদি আমি তরল থেকে বরফে কনভার্ট করি, বা জমাটাঙ্ক যেটাকে বলে, ওই পজিশনে টেম্পারেচারকে ধরা হয় 0 ডিগ্রি টেম্পারেচার, বা গলনাঙ্ক, যে বরফ গলে পানিতে পরিণত হচ্ছে এরকম, এটাকে বলে গলনাঙ্ক। ওই টেম্পারেচারটাকে ধরি 0 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমরা গলনাঙ্ক বা জমাটাঙ্ককে ধরি 0 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুটনাঙ্ককে ধরি 100 ডিগ্রি সেলসিয়াস। এটাকে ধরে, এটাকে যদি আমি 100 ভাগ করি তাহলে এক এক ভাগকে বলে 1 ডিগ্রি সেলসিয়াস। এটা কেন অ্যাটমসফিয়ারের উপর রিলেটেড? খুব স্বাভাবিকভাবে তুমি দেখবা যখন যদি পাহাড়ের উপরে উঠো তাহলে ওই 100 ডিগ্রি সেলসিয়াস লাগে না পানি ফুটতে, দেখা যায় 70-80 ডিগ্রি সেলসিয়াসেই পানি ফোটা শুরু করে দেয়। ওকে ওকে, এবার টেম্পারেচার ডিভাইস, আবহাওয়া অফিসে কোন ডিভাইস ব্যবহার করে টেম্পারেচার? খেয়াল করো, এই যে যন্ত্রটার নাম, এটাকে বলে হচ্ছে স্টিভেনসন স্ক্রিন। এই যন্ত্রটার নাম, এটা আসলে মোটেই একটা যন্ত্র না, এটা একটা কাঠামো। তুমি বলতে পারো এটা একটা কাঠামো, এইটার মধ্যে যন্ত্রটা রাখা হয়, বা থার্মোমিটারকে আমরা রাখি। ওকে, এখন আসো, এই যন্ত্রটা দেখতে কেমন? এই যন্ত্রটা উডেন তৈরি, কাঠের তৈরি। কাঠের তৈরি কেন? কারণ এটা যদি মেটালের তৈরি হতো তাহলে এটা নিজেই অনেক বেশি এনার্জি অ্যাবজর্ব করে থাকতো এবং খুব তাড়াতাড়ি গরম হয়ে যেত রোদের মধ্যে, এবং ভিতরে টেম্পারেচারকে বাড়ায় দিত, রাইট অর রং, তাই না? তো সেই জন্য একটু অন্তরক পদার্থ দিয়ে তৈরি কাঠের, উডেন লুভার্ড রড। লুভার্ড কারে বলে? লুভার। এই যে এরকম দাগ 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 দেখতেছো না? তোমরা পুরোনো বাড়িতে জানালা দেখছো, জানালার পাল্লা দেখছো, পুরোনো বাড়ির জানালার পাল্লা, সেখানে এরকম গুলগুলির মতো এরকম জিনিস থাকে, খেয়াল করছো? এরকম জিনিস থাকে, একটা লাঠির মতো থাকে, লাঠিটা টান দিলে এগুলো খুলে যায়। তোমরা কি দেখছো এটা? জি স্যার। আচ্ছা ফাইন। সেই অবিকল, সেই জমিদার বাড়ির যে জানালাগুলো ব্যবহার করা হয়, জমিদার বাড়ি লাগে না, পুরোনো বাড়ি, যেমন 70-80 বছরের পুরোনো বাড়িতে যদি যাও তাহলে দেখবা এই ধরনের জানলা ব্যবহার করা হয়। সেই জানলা যদি স্টিল তারা ব্যবহার করে তাহলে দেখবা এই ধরনের জানলা ব্যবহার করা হয়।
এইটার সুবিধা হচ্ছে এখান দিয়ে বাতাস আসবে, কিন্তু সোলার রেডিয়েশন ভিতরে প্রবেশ করবে না। এগুলোতে বাধা পাবে, সোলার রেডিয়েশন ভিতরে ঢুকতে পারবে না, কিন্তু বাতাস আসতে পারবে। তো এটার পারপাস তাই, সোলার রেডিয়েশন ভিতরে ঢুকতে পারবে না, কিন্তু বাতাসের ফ্লোটা থাকবে, সরাসরি রোদ পড়বে না। ওকে, এর মধ্যে থার্মোমিটার গুলা বসানো থাকে। এখন এইটা সাধারণত 1.2 মিটার থেকে 1.8 মিটার হাইটে বসানো থাকে। এটা উডের তৈরি বা কাঠের তৈরি কিন্তু, হ্যাঁ। তো সাধারণত এনিমেল প্রোটেকশনের জন্য বা এই সারফেসে যেই পরিমাণ হিট গেইন হয়, যে সমতল সারফেসে ভূমিতে যে হিট গেইন হয় সেটার থেকে একটু বাঁচার জন্য এটা একটু উঁচুতে স্থাপন করা হয়ে থাকে। ভূমি থেকে 1.2 আচ্ছা, ভূমি থেকে 1.2 বা থেকে 1.8 মিটার উপরে থাকে। এটা একটা উডে, আমি পয়েন্ট আউট করে দিই, এটা একটা লুভার উডেন বক্স। এগুলাকে বলে লুভার, এই যে এগুলাকে বলে লুভার। উডেন বক্স হলো, এটা হচ্ছে উডেন বক্স। আর এই হাইট থাকে 1.2 থেকে 1.8 মিটার। তারপরে এটা আশা করি বুঝতে পারতেছো, এইখানে এটার মধ্যে থার্মোমিটার, এই যে যন্ত্রগুলো দেখতে পাচ্ছেন, এটা একটা পাল্লা খোলা, এই পাল্লা খোলা যায়, হ্যাঁ। এই আবহাওয়াবিদরা এখানে এসে এসে রিডিং নিয়ে যায়, পাল্লাটা খুলে রিডিংটা দেয়। বা এখানে অনেক সময় এমন ডিভাইস জয়েন করা থাকে, অ্যাটাচ করা থাকে, যে ডিভাইসটা অটোমেটিক রিডিং নিয়ে দেয়। কম্পিউটারাইজড ডিভাইস অটোমেটিক রিডিং মেমোরিতে রেখে দেয়, এরকম। ওকে, তো এটাই হচ্ছে আমাদের স্টিভেনসন স্কেল। এখন এই স্টিভেনসন স্কেলে নানা রকম নানা রকম থার্মোমিটার ঢোকানো থাকে। আমরা শুধুমাত্র থার্মোমিটার বলতেই বুঝি যে থার্মোমিটার থাকবে, আমি আমি রেখে দেবো কোনো একটা জায়গায় এবং সেখানে সেই টেম্পারেচার দেখবো, না। আরো অনেক অ্যাডভান্স থার্মোমিটার আছে। একটা কথা বলি, যেটা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম থার্মোমিটার। এটার কাজ কি? এটা একটা মজার কাজ। এটা তুমি কোনো একটা অঞ্চলে, ধরো তোমার বাসার একটা তোমার রুমের মধ্যে ফিট করে দিলা, ওকে। ম্যাক্সিমাম মিনিমাম থার্মোমিটারের কথা বলছি। তুমি ধরো বাসার মধ্যে ফিট করে দিলা, ওকে। তাহলে ওটার কাজ হলো সারা দিনের মধ্যে যখন হাইয়েস্ট টেম্পারেচার উঠবে সেইটা সে রেকর্ড করে রেখে দিবে, আর একদম নেমে যে লোয়েস্ট টেম্পারেচার আছে সেটা সে রেকর্ড করে রাখবে। এই জন্য এটার নামই ম্যাক্সিমাম মিনিমাম থার্মোমিটার। মানে ম্যাক্সিমাম মিনিমাম থার্মোমিটারের কাজ হচ্ছে সারা দিনে ম্যাক্সিমাম টেম্পারেচার এবং মিনিমাম টেম্পারেচারকে সে রেকর্ড করে রাখবে, আর কোনো টেম্পারেচার রেকর্ড করবে না। তার মানে এখানকার পারদ বা অ্যালকোহল যাই থাকুক না কেন ভিতরে, ওইটা ম্যাক্সিমাম পর্যন্ত উঠে আর নামতে পারে না। এবং আরেকটা থার্মোমিটার আছে যেটা মিনিমাম থার্মোমিটার, এখানে নামতে পারে, পারদটা শুধু নামতে পারে বা মার্কারিটা শুধু নামতে পারে বা অ্যালকোহলটা শুধু নামতে পারে, কিন্তু উঠতে পারে না। ম্যাক্সিমাম থার্মোমিটার শুধু উঠতে পারে, নামতে পারে না। আর মিনিমাম থার্মোমিটার শুধু নামতে পারে, উঠতে পারে না। দুইটা থার্মোমিটারের অ্যাটাচ করা থাকে, একটা মিনিমাম রিডিং দেয় আর একটা ম্যাক্সিমাম রিডিং দেয়। ওকে, গেল এটা ম্যাক্সিমাম মিনিমাম থার্মোমিটার। স্যার অ্যালকোহল থাকে থার্মোমিটারে? হ্যাঁ, থার্মোমিটার দুই ধরনের, অনেক উপাদান থাকতে পারে। একটা হলো পারদ থাকতে পারে বা মার্কারি থাকতে পারে, থার্মোমিটারে অ্যালকোহল থাকতে পারে। তো আমরা সাধারণত জ্বর মাপার যে সমস্ত থার্মোমিটার, ওটা থেকে মার্কারি। ওকে, তুমি থার্মোমিটার ভাঙছো কখনো? ভেঙে দেখছো? বা সরি, শুধু শুধু তো কেউ ভেঙে দেখবে না, মানে ভেঙে গেলে, হাতে থেকে পড়ে গেলে তো অনেক সময় ভেঙে যায়। আমাদের ছোটবেলায় ভেঙে গেলে আমরা ওই পারদ গুলো আবার সংগ্রহ করতাম, সংগ্রহ করে একটা জায়গায় রাখতাম। তার পারদ গুলো দেখছো না? ওটা ইন্টারেস্টিং না? পারদ গুলো তলানির মতো থাকে, স্পর্শ করা যেত না। হ্যাঁ, আবার স্পর্শ করলে হাতের মধ্যে লেগে যেত। তো এটা আমরা কালেক্ট করে রাখতাম, জাস্ট খেলা প্রসঙ্গ। বাট ওগুলো খুব খারাপ, মুখে গেলে খুব ঝামেলা তৈরি করতে পারে। তো ফিজিক্যালি খারাপ ডিসঅ্যাডভান্টেজ আছে ওগুলা। তো সে আরেক ধরনের থার্মোমিটার আছে, সেগুলোতে অ্যালকোহল ভরা থাকে, যেটা অ্যালকোহল থার্মোমিটার। আমরা সাধারণত ক্লাইমেটে যেগুলো ব্যবহার করি সেগুলো বেশিরভাগই অ্যালকোহল থার্মোমিটার। ওকে, মার্কারি থার্মোমিটার শুধুমাত্র জ্বর মাপার ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। এটা গেল। তারপর আমরা কোথায় আসি? যন্ত্রটার মধ্যে আসি। আরেক ধরনের বললাম যে নর্মাল থার্মোমিটার, আরেকটা কথা বললাম ম্যাক্সিমাম মিনিমাম থার্মোমিটার, এবং এখন আরেকটার কথা বলবো, এটা হলো তোমার কি বলে, এটার নাম হচ্ছে মোমেন্টারি টেম্পারেচার রিড করে, যেটা, এটার আলাদা কোনো নাম আমি দেখতে পাচ্ছি না। মানে আরো অ্যাডভান্স থার্মোমিটার, যেটা কিনা যে ডিভাইসটা কম্পিউটারাইজড কমপ্লিটলি। তুমি যদি কোনো একটা
জায়গায় রেখে দাও, সে তুমি যদি ওখানে সেট করে দাও যে সে 1 ঘন্টা পর পর রেটিং নেবে, সে ঠিক 1 ঘন্টা পর পর রেটিং নেবে। তুমি যদি সেট করো সে 10 মিনিট পর পর রেটিং নেবে, তাহলে সে 10 মিনিট পর পর রেটিং নেবে। এরকম। তো এরকম মোমেন্টারি রিডিং নেয়, এবং তুমি যদি বলো যে 1 মিনিট পর পর রিডিং নাও, সে 1 মিনিট পর পর সারাদিন রিডিং নিতে থাকবে। তো এই ডাটাগুলো থেকে আমি চাইলে গ্রাফ আকারে, যেটাকে বলে থার্মোগ্রাফ, ধরো গ্রাফ এটা এরকম, সারাদিনের টেম্পারেচার ছিল এরকম, যে সকালবেলা থেকে উঠতেছে 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 এরকম গ্রাফ, আবার সকালবেলাতে নামতেছে নামতেছে নামতেছে। এটা হচ্ছে টেম্পারেচার, এটা হচ্ছে আওয়ার। এটা ধরো রাত 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা করে এভাবে এভাবে করে 24 ঘন্টা এবার নিলে আস্তে আস্তে উঠতেছে নামতেছে। এই যে মোমেন্টারি গ্রাফ প্রেজেন্ট করে যেটা, এটাকে বলে থার্মোগ্রাফ। এইটা পাওয়া যায় ওই ধরনের থার্মোমিটার যদি আমি এটার মধ্যে রাখি। ওকে, তো এইটাও যে সমস্ত অ্যাডভান্সড সব আবহাওয়া অফিসই তো আর অ্যাডভান্সড ডিভাইস থাকে না। তো যে সমস্ত আবহাওয়া অফিসগুলোতে অ্যাডভান্সড ডিভাইস গুলো থাকে তাদের মধ্যে এটা অন্তর্গত। সাধারণত আমাদের জেলা শহরগুলোতে আমার ধারণা এগুলো নাই। এই থার্মোগ্রাফ প্রডিউস করে যে সমস্ত থার্মোমিটার, সেই থার্মোমিটার গুলো পাওয়া যায়। সাধারণত ম্যাক্সিমাম মিনিমাম থার্মোমিটার এবং নর্মাল থার্মোমিটার ব্যবহার করা হয়। ওকে, তাহলে আমরা এটা একটা গ্লান্স দেখলাম যে থার্মোমিটার, এই যন্ত্রটার মধ্যে কি কি থার্মোমিটার সেট করা থাকে। এবার আসলে থেকে নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে হচ্ছে সিম্পলিফাইড ডাটা। এই যে থার্মোমিটার থেকে প্রাপ্ত ডাটা, এই ডাটা তো অসংখ্য ডাটা, আবহাওয়াবিদ বা মেটেরোলজিস্ট অসংখ্য ডাটা লিপিবদ্ধ করে রাখে খাতায়। অসংখ্য ডাটা, প্রতিদিন 1 ঘন্টা করে যদি ডাটা নেয় তাহলে দেখো 10-12টা 24টা ডাটা প্রতিদিন। তাহলে 30 দিনে 24 গুণ 30, 365 দিনে 24, তাহলে 365 দিয়ে গুণ দাও, 30 বছরের তাহলে 30 বছর দিয়ে গুণ দাও। হিউজ পরিমাণ ডাটা। এই ডাটা দিয়ে আমি পাজল হয়ে যাবো। এই ডাটা আমার সামনে এসে বলে যদি এই ডাটা ব্যবহার করে ডিজাইন করো, আই উইল বি পাজলড, ইম্পসিবল পয়েন্ট। তাহলে আমরা এই ডাটাকে সিম্পলিফাই করার প্রয়োজন আছে, যে কিভাবে আমরা এই ডাটাকে সিম্পলিফাই করে প্রেজেন্টেবল করতে পারি। সেই জন্য অ্যাভারেজ করতে হবে। 30 বছরের এই ডাটাগুলোকে অ্যাভারেজ করে। তাহলে অ্যাভারেজ করে কি কি নামে আখ্যায়িত করে সেটা আমরা একটু দেখে নিই, যে কি কি নাম দেয়া হয়। বারবার আমি এটা হারাই ফেলতেছি। ওকে, ফাইন। আচ্ছা, প্রথমে আসো মান্থলি মিন টেম্পারেচার বা মান্থলি এভারেজ টেম্পারেচার। এটা কিভাবে ক্যালকুলেট করে? এটা ক্যালকুলেট করে, ধরো জানুয়ারি মাসের এভারেজ টেম্পারেচার আমি বাইর, ওকে, আমার বাইর করতে হবে না, সরি, এটা তোমার কাছে নরমালি ওই আবহাওয়া বিজ্ঞানীরাই, আবহাওয়া অফিস তোমার কাছে একটু সিম্পলিফাই করেই তোমাকে প্রেজেন্ট করবে, র ডাটা প্রেজেন্ট করবে। মান্থলি মিন টেম্পারেচার হলো মান্থলি এভারেজ টেম্পারেচার, যেটা হলো ধরো জানুয়ারি মাসে যদি আমি কল্পনা করি, তাহলে জানুয়ারি মাসে মনে করো 24টা 1 ঘন্টা পর পর ডাটা নেওয়া হয়েছে, 24টা ডাটা, এটা ধরো 30 দিন নেওয়া হয়েছে, তাহলে 24 গুণ 30, তাহলে এতগুলো ডাটাকে যদি আমি অ্যাভারেজ করে তত দিয়ে ভাগ দেই, তাহলে আমি মান্থলি মিন টেম্পারেচারটা পাবো। আমার কথা কি বুঝতে পারছো? মান্থলি মিন টেম্পারেচার আমি যদি প্রতিদিন 1 ঘন্টা করে নেই, তাহলে 24 ঘন্টায় 24টা ডাটা পাবো, গুণ 31 দিনে মাস, এতগুলো ডাটা পাবো। ওকে, আমি যদি 10 মিনিট পর পর নেই, তাহলে এর সাথে আরো কত করে গুণ দিতে হবে? 6 গুণ দিতে হবে। তাহলে এতগুলো ডাটা নিয়ে আমি অ্যাভারেজ দিয়ে সংখ্যাটা যদি ভাগ দেই, তাহলে আমি মান্থলি অ্যাভারেজ টেম্পারেচার পাবো। কার? ওই জানুয়ারি মাসে। এটা সাধারণত মান্থলি প্রেজেন্ট করা হয়, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এপ্রিল মাস, এভাবে প্রেজেন্ট করা হয়। এবার আসো মান্থলি মিন ম্যাক্সিমাম, তারপর আছে মান্থলি মিন মিনিমাম। তো আমরা আসো আগে মান্থলি মিন ম্যাক্সিমাম কি। মান্থলি মিন ম্যাক্সিমাম বা মান্থলি মিন ম্যাক্সিমাম হচ্ছে প্রতিদিনের একটা করে ম্যাক্সিমাম ডাটা, ওই যেটা কিনা ম্যাক্সিমাম মিনিমাম থার্মোমিটার হয়। ধরো আমি ম্যাক্সিমাম মিনিমাম থার্মোমিটারটা রেখে দিছি ওই স্টিভেনসন স্ক্রিনে, ওইটা জানুয়ারি মাসের 1 তারিখে ডাটা রেকর্ড করছে। ম্যাক্সিমাম টেম্পারেচার হলো ধরো 30 ডিগ্রি সেলসিয়াস। ওকে, জানুয়ারি 2 তারিখে ম্যাক্সিমাম টেম্পারেচার উঠছিল
31°C। জানুয়ারি 3 তারিখে ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 35°C। জানুয়ারি 4 তারিখে ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল ধরো 28°C। এরকম প্রত্যেকটা দিনে একটা করে ম্যাক্সিমাম টেম্পারেচার আছে। এরকম 30 দিনের ম্যাক্সিমাম টেম্পারেচার যোগ দিয়ে আমি যদি 30 দিনে ভাগ দিই, সরি জানুয়ারি মাস আবার 31 দিন, তো 31 দিনের টেম্পারেচার যোগ দিয়ে 31 দিয়ে যদি ভাগ দিই তাহলে আমি পাবো মান্থলি মিন ম্যাক্সিমাম। আবার ভাইস ভার্সা, আমি যদি প্রতিদিনের জানুয়ারি মাসের মিনিমাম টেম্পারেচার এরকম 31টা টেম্পারেচার যোগ দিয়ে 31 দিয়ে ভাগ দেই তাহলে আমি পাবো কি বলে মান্থলি মিন মিনিমাম। তোমরা কি এটা বুঝতে পারছো না আবার বলতে হবে? মান্থলি মিন ম্যাক্সিমা আর মান্থলি মিন মিনিমা। স্যার আরেকবার একটু। আচ্ছা, ম্যাক্সিমাম টেম্পারেচার বা মিনিমাম টেম্পারেচার দিনে একটাই হতে পারে। হ্যাঁ, ধরো জানুয়ারি মাসের 1 তারিখ, এইখানে এই 1 তারিখে ম্যাক্সিমাম টেম্পারেচার একটাই হওয়া সম্ভব, তাই না? 24 ঘন্টার মধ্যে একটা টেম্পারেচারই একবারই ম্যাক্সিমাম, বারবার তার ম্যাক্সিমাম ওঠা সম্ভব। দিনের মধ্যে 12টার সময় একবার ম্যাক্সিমাম উঠবে, অমুক সময় একবার ম্যাক্সিমাম উঠবে, ম্যাক্সিমামের ডাটাতে একটাই হয়। ওকে, তার মানে ডাটার সংখ্যা 1। এরকম জানুয়ারির 2 তারিখে আরেকটা ম্যাক্সিমাম ডাটা পাইলাম, এরকম জানুয়ারির 31 তারিখে আরেকটা ম্যাক্সিমাম ডাটা পাইলাম। ক্লিয়ার? এরকম 31টা ম্যাক্সিমাম ডাটা পাবো, এরকম 31টা ম্যাক্সিমাম ডাটা পাবো, 31 নং ম্যাক্সিমাম ডাটা পাবো, রাইট? জি স্যার। আচ্ছা, 31 নং ম্যাক্সিমাম ডাটাকে আমি যোগ দিব, 31টা ভিন্ন ভিন্ন যে ডাটাটা পাইলাম সেই ডাটাগুলোকে যোগ দিব এবং 31 দিয়ে ভাগ দিব, তাহলে আমি কি পাবো? ম্যাক্সিমাম ডাটার এভারেজ, রাইট? জি স্যার। সেটাকেই বলে মান্থলি মিন ম্যাক্সিমাম। তার মানে আমি ম্যাক্সিমাম টেম্পারেচারের এভারেজ পাচ্ছি জানুয়ারি মাসে। এরকম ভাবে মিনিমামও তাই, জানুয়ারি মাসের 1 তারিখে মিনিমাম, জানুয়ারি মাসের 2 তারিখে মিনিমাম, এভাবে 31 তারিখ পর্যন্ত মিনিমাম টেম্পারেচার গুলা নিয়ে 31টা মিনিমাম টেম্পারেচার পাবো। এই টেম্পারেচার গুলাকে যোগ দিব এবং 31 দিয়ে ভাগ দিব, তাহলে আমি পাবো এভারেজ মিন মিনিমাম। এটা কি বোঝা গেল? জি স্যার। এর লেখা আছে দেখো, the average of 30 days of maximum temperature আর average of 30 days of minimum temperature হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম। আচ্ছা ফাইন, এবার আসো মান্থলি এক্সট্রিম ম্যাক্সিমাম। মান্থলি এক্সট্রিম ম্যাক্সিমাম হলো জানুয়ারি মাসে যে আমি 31টা ডাটা পাইলাম তার মধ্যে তো একটা ডাটা সব থেকে বেশি, তাই না? তার মানে ওইটা হলো জানুয়ারি মাসের সর্বোচ্চ, এটাকেই বলে মান্থলি এক্সট্রিম ম্যাক্সিমাম। তার মানে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত যে 31টা ডাটা আমি পাইলাম, 31টা ম্যাক্সিমাম ডাটার মধ্যে একটা ডাটা অবশ্যই বড় বেশি, কোনোটা কম কোনোটা বেশি, তার মধ্যে একটা সবচেয়ে বড়, সর্বোচ্চটা হলো কে বলে হলো মান্থলি মিন, সরি এখানে মিন আসবে না, মানে অ্যাভারেজের কথা আসবে না, মান্থলি এক্সট্রিম ম্যাক্সিমাম। আর মিনিমাম টেম্পারেচার যে 31টা পাইছিলাম তার মধ্যে যে মিনিমাম টেম্পারেচারটা সবচেয়ে কম সেটাকে বলে মান্থলি এক্সট্রিম মিনিমাম। ক্লিয়ার নাকি আবার বলা লাগবে? বুঝছি স্যার। ওকে গুড। স্যার আরেকবার কোনটা? মান্থলি মিন ম্যাক্সিমাম। আমরা এর আগে আলোচনা করতেছিলাম যে আমরা প্রতিদিনের একটাই ম্যাক্সিমাম টেম্পারেচার হতে পারে। তার মানে আমরা জানুয়ারি মাসেরটা যদি ক্যালকুলেট করি তাহলে জানুয়ারি মাসে 30টা এরকম ম্যাক্সিমাম টেম্পারেচার পাবো। এখন তারা যদি আমি 30 দিয়ে ভাগ দেই 31টা ম্যাক্সিমাম টেম্পারেচার পাবো। তাহলে যদি আমি সেগুলোকে যোগ দিয়ে যদি 31 দিয়ে ভাগ দেই তাহলে যেটা পাই সেটা হলো মান্থলি মিন ম্যাক্সিমাম বা মান্থলি এভারেজ অফ ম্যাক্সিমাম টেম্পারেচার। ঠিক আছে? আর সেই 31টা টেম্পারেচারের মধ্যে আমি যেটা যোগ দিয়ে ভাগ দিয়েছিলাম 31 দিয়ে, এইটার মধ্যে একটা টেম্পারেচার তো সর্বোচ্চ জানুয়ারি মাসে উঠছিল, কোনো একদিন জানুয়ারি মাসের কোনো 1 তারিখে সর্বোচ্চ টেম্পারেচার উঠছিল, সেই টেম্পারেচারটাকে বলে এক্সট্রিম ম্যাক্সিমাম। বা জানুয়ারি মাসের কোনো একদিন সর্বোচ্চ মিনিমাম নামছিল তাকে বলে এক্সট্রিম মিনিমাম। ওকে, জি স্যার। তো সাধারণত এই তিন ধরনের ডাটা আমাদেরকে প্রেজেন্ট করা হয়। এই 3 ধরনের ডাটা ব্যবহার করে আমরা আমাদের
ডিজাইনে সেগুলো কাজে লাগাই। এখন লেটস সি এই ডাটাগুলোর চেহারা কেমন। ওকে, আমি একটা ডাটার চেহারা দেখাবো, কারণ এখানে 3 ধরনের ডাটা হতে পারে। একটা হলো মান্থলি মিন, এভারেজ টেম্পারেচারের ডাটা, ম্যাক্সিমাম টেম্পারেচারের ডাটা, মিনিমাম টেম্পারেচারের ডাটা, এক্সট্রিম টেম্পারেচারের ডাটা। 4টা ডাটা হতে পারে টেম্পারেচার, তার মানে 4টা চার্ট হতে পারে টেম্পারেচার। তো আমরা একটা চার্ট মাত্র দেখাচ্ছি এভারেজের। ডাটাটা দেখতে এরকম। তোমরা এই লাইনটার দিকে তাকায়ও না, এই লাইনটা অন্য কিছু মিন করে, এই লাইনটা প্রেসিপিটেশন মিন করে। তো আমাদের প্রেসিপিটেশন বা রেইনফল আমাদের কনসার্ন না, আমাদের কমলা রঙের বারগুলো আমাদের কনসার্ন। আমরা টেম্পারেচার দেখছি কোনো একটা অঞ্চলের, আই ডোন্ট নো এটা কোন অঞ্চলের টেম্পারেচার এখানে লেখা নাই, আমাদের সেটা দরকার নেই। আমাদের গ্রাফ কিভাবে প্রেজেন্ট করা হয় সেটাই হচ্ছে আমাদের মূল বিষয়। এখানে বলতেছে এটা অবশ্যই শীত প্রধান দেশের, এইটুকু বুঝতে পারছি এই সেন্সে যে এইটা হলো 0 ডিগ্রি টেম্পারেচারের বার, এই দিকে তাকানোর দরকার নেই, এটা প্রেসিপিটেশনের কথা বলতেছে। এইখানে বলতেছে টেম্পারেচারের কথা, টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াস, এটা 2 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াস, 6, 7, 10, 14 পর্যন্ত আছে। তার মানে এটা শীত প্রধান দেশে 14 ডিগ্রির উপরে ওঠেই না। এবং মাইনাস ভ্যালু আছে, -2, -4, -6। কারণ জানুয়ারি মাসের এভারেজ টেম্পারেচার করে তারা ক্যালকুলেট করে দেখছে, এভারেজ টেম্পারেচার ক্যালকুলেট ইট ইজ অ্যারাউন্ড 5, -5 ডিগ্রি সেলসিয়াস জানুয়ারি মাসের এভারেজ টেম্পারেচার। ফেব্রুয়ারি মাসের এভারেজ টেম্পারেচার ইজ অ্যারাউন্ড 5। ওকে, মার্চ মাসের টেম্পারেচার দেখা গেছে টেম্পারেচার -2। এপ্রিল মাসের টেম্পারেচার আবার প্লাসে উঠছে, এপ্রিল মাসের টেম্পারেচার +2। এভারেজ টেম্পারেচার সব গ্রাফ আকারে প্রেজেন্ট করা। তারপরে জুনে হঠাৎ করে টেম্পারেচার বেড়ে গেছে, তাই না, প্রায় 7 ডিগ্রি সেলসিয়াস। তারপরে এখানে এসে সরি মেতে বেড়ে গেছে, জুনে আরো বেড়ে গেছে, কত, অ্যারাউন্ড 10 ডিগ্রি সেলসিয়াস। তারপরে জুলাইতে আরো বেড়ে গেছে, এবার অ্যারাউন্ড 12 ডিগ্রি সেলসিয়াস। ক্লিয়ার হচ্ছে সবার? তো এই গ্রাফটা তো বুঝতে পারতেছো তোমরা? এখন জি স্যার। এই গ্রাফ হচ্ছে তোমার কাছে প্রেজেন্ট করা হবে, বা তুমি কখনো কখনো এই গ্রাফ বানাইতে হতে পারে। এই গ্রাফ যদি রেডিমেড না পাও, তুমি এরকম পাইতে পারো যে জানুয়ারি টেম্পারেচার ছিল 5 ডিগ্রি, এটা এরকম করে লেখা আছে, এরকম টেবিল আকারে লেখা আছে। এই টেবিল নিশ্চয়ই দেখছো, এটা মনে করো জানুয়ারি, এটা ফেব্রুয়ারি, এটা মার্চ, এরকম করে টেবিল আছে। এটা টেম্পারেচার এত, এটা টেম্পারেচার এত, এটা টেম্পারেচার এত, এরকম করে আছে। এই টেবিলটাকে কখনো কখনো ভিজিবল করতে গেলে কখনো কখনো এইভাবে তোমাকে প্রেজেন্ট করতে হতে পারে, কারণ এরকম টেবিল আকারে দিলে পরে ইটস অ্যানোয়িং, ভালো মতো বোঝা যায় না। আর এই যদি এরকম করে প্রেজেন্ট করা হয়, গ্রাফ আকারে প্রেজেন্ট করা হয়, এরকম বার গ্রাফ আকারে প্রেজেন্ট করা হয়, তাহলে এটা রিডেবিলিটি অনেক বেশি। কিভাবে বেশি আমি আসো দেখি। এইখান থেকে আমরা বুঝতে পারি কয়েকটা জিনিস। এটা হলো টেম্পারেচার বছরের কোন কোন সময় হাই থাকে। আমরা দেখতেছি টেম্পারেচার এট এ গ্লান্স তাকাই দেখতেছি টেম্পারেচার এই সময়টা হাই থাকে। টেম্পারেচার কোন কোন সময় লো থাকে, টেম্পারেচার এই সময়গুলোতে লো থাকে। মানে আমরা অবলীলায় বলতে পারি জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই সময়টা হলো গ্রীষ্মকাল, এবং ফেব্রুয়ারি, মার্চ, ডিসেম্বর, জানুয়ারি, নভেম্বর এইগুলো হচ্ছে শীতকাল। এখানে ঠান্ডা পড়ছে, টেম্পারেচার লোয়ার। এটা জানতে পারি এই গ্রাফটা থেকে। এই গ্রাফটা থেকে আরো কিছু জানতে পারি, সেটা হলো আরো একটা মজার জিনিস জানতে পারি, সেটা হচ্ছে যে শীতকালে কতটা এক্সট্রিম সিচুয়েশন তৈরি হয়। অ্যাজ এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যে শীতকালে মাইনাস নেমে যাচ্ছে, তার মানে শীতের প্রকোপটা কতটা অসহনীয় এটা আমরা বুঝতে পারি যে মাইনাসে নেমে যাচ্ছে। আমাদের ঢাকার টেম্পারেচার যদি আমরা এখানে প্রেজেন্ট করতাম, তাহলে দেখতাম যে শীতকালে টেম্পারেচার নামতেছে ম্যাক্সিমাম 12 ডিগ্রি টেম্পারেচার, তার মানে এই লাইনটার নিচেই নামতেছে না। ওকে, 12 ডিগ্রি টেম্পারেচার। তো এইখানে আমরা বুঝতে পারতেছি যে শীতের প্রকোপটা অনেক হাই। আবার গরমের দিকে যদি আমরা খেয়াল করি, গরমের এক্সট্রিম সিচুয়েশন কি, মাত্র 12 ডিগ্রি সেলসিয়াস, মাত্র 12 ডিগ্রি সেলসিয়াস। 12 ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমাদের শীতকালে হয়, আর এই অঞ্চলে দেখাচ্ছে 12 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে সবচেয়ে গরমকাল যখন তখনই উঠছিল। তার মানে এটা এই চার্ট থেকে আমি এইটুকু বুঝে ফেলতে পারছি, এই চার্ট থেকে এইটুকু বুঝে ফেলতে পারছি যে এইটা একটা শীত প্রধান অঞ্চল। তার মানে আমাদের ডিজাইন যখন করতে হবে তখন শীতকে প্রাধান্য দিয়েই আমাদেরকে আর্কিটেকচার করতে হবে। এবং এখানে গরমের প্রকোপ নেই বললেই চলে, তার মানে আমাদের
যেই রুমগুলো আমরা তৈরি করব, যেই স্পেস তৈরি করব, ইনডোর স্পেস তৈরি করব, আমাদের একমাত্র কনসার্ন কিভাবে রুমের টেম্পারেচারকে বেশি রাখা যায়। তার মানে রুম যেন টেম্পারেচার বা তাপমাত্রা না হারায়, বা তাপমাত্রা যাতে না কমে যায় বা তাপ না হারায়। তাহলে আমাদের এমন ব্যবস্থা করতে হবে, এইটুক দেখে আমরা একটু গেস করতে পারতেছি যে এটা শীত প্রধান দেশ এবং এখানকার বাড়ি এমন হবে যে আমি এমন মেটেরিয়াল ব্যবহার করব যে এখান থেকে যেন তাপ বের হয়ে যেতে না পারে। কারণ বাইরে অনেক ঠান্ডা। তাপের ধর্ম কি? তাপের প্রপার্টিস হচ্ছে হায়ার টেম্পারেচার থেকে তাপ লোয়ার টেম্পারেচারের দিকে যায়। তাহলে আমাদের রুমের টেম্পারেচার তো আমরা এখানে ভালো মতো থাকতে গেলে রুমের টেম্পারেচার একটা সহনীয় পর্যায়ে থাকতে হবে। মেবি শীত প্রধান দেশে সাধারণত চুল্লি ব্যবহার করে, এরকম ফায়ার প্লেস থাকে, ফায়ার প্লেস থেকে রুমটা গরম রাখে। তো এই গরম রাখলে মানে এর মধ্যে এনার্জি থাকলো, এই এনার্জি যাতে বাইরে যেতে না পারে, কারণ বাইরে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ বাইরের টেম্পারেচার কম, ভিতরের টেম্পারেচার ততক্ষণে হাই। তো বাইরের টেম্পারেচার যদি আমি ভিতরের টেম্পারেচার যদি আমি বাইরে যেতে না দেই শুধুমাত্র, তাহলেই আমি এনার্জি সেভ করতে পারবো। আর সেই এনার্জি সেভ করার জন্য আমাকে এইখানে অন্তরক পদার্থ ব্যবহার করতে হবে, অন্তরক যাতে কিনা হিট বের হইতে না পারে, এখানে অন্তরক পদার্থ ব্যবহার করতে হবে। এই জন্য শীত প্রধান দেশে দেখা যায় কি এখানে ইনসুলেটর ব্যবহার করে, এটাকে বলে ইনসুলেটর। এটা একটা ওয়াল, এটাও আরেকটা ওয়াল এবং মাঝখানে দিয়ে এরকম ইনসুলেটর ব্যবহার করে। এই টোটালটা মিলে হচ্ছে ওয়াল। তার মানে এই পাশে একটা পার্টিশন, এই পাশে একটা পার্টিশন, মাঝখানে কর্শিট, তুলা বা উডুল বলে এটাকে, উডুল থাকে এর মধ্যে, যাতে কিনা তাপ বাইরে যেতে না পারে। তোমরা আমার আইডিয়াটা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি এখানে? জি স্যার। আমি যদি আর একটু ভাঙায় বলি যে এই সিচুয়েশন থেকে তোমাদের যে চারটা দেখাইলাম, সেই চার থেকে আমি কি কি ডিসিশন নিতে পারি, এই চার থেকে কি কি তথ্য পাই এবং সেটা আমি ডিজাইনে কিভাবে কাজে লাগাতে পারি, তার একটা এক্সাম্পল আমি দিচ্ছি খুব নর্মাল করে। সেটা হলো এইখান থেকে আমি বুঝতে পারতেছি এটা একটা শীত প্রধান দেশ, কারণ টেম্পারেচার বেশি ওঠে নাই। তার মানে আর্কিটেক্টদের প্রধান কাজ হবে শীত নিয়ে কাজ করা বা ঠান্ডা নিয়ে কাজ করা বা টেম্পারেচার লো নিয়ে কাজ করা। তার মানে তখন আমি দেখবো যে যে কি পরিমাণ টেম্পারেচার নামে। আমি দেখতেছি টেম্পারেচার নামে যখন এক্সট্রিম সিচুয়েশন হয়ে যায় -6 ডিগ্রি টেম্পারেচার এভারেজ নেমে যায়। ওকে, তার মানে এই -6 ডিগ্রি মোকাবেলা করার জন্য আমাকে রুম তৈরি করতে হবে। -6 ডিগ্রি মোকাবেলা, এটা যদি -20 ডিগ্রি নামতো তাহলে ডিজাইন হতো একরকম, এটা যদি -1 ডিগ্রি হতো তাহলে ডিজাইন হতো আরেক রকম। তার মানে কতটা এক্সট্রিম নেমে যাচ্ছে তার উপর বেস করে আমি কিন্তু ডিজাইন করব। বুঝতে পারছিস তো? আচ্ছা, এই ডিজাইনটা আমরা আজকের মতো শেষ করে দেন স্যার। হ্যাঁ, আজকের মতো আমি শেষ হ্যাঁ করে স্যার, দেব। আজকের মতো শেষ করে দেন। ওকে ফাইন, আজকের মতো শেষ করে দেব। তারপরে এই স্লাইডটা থেকে আমরা এইগুলো আমরা হাতে কলমে দেখবো হচ্ছে ডিজাইন স্টুডিও 4-এ, মানে আমাদের 2-2-তে যখন উঠবো তখন আমরা এই হাতে কলমে এই ডিজাইনগুলো করবো। তো আজকে আমাদের লং ক্লাস হয়ে গেল, আমরা এরপরে আরো শর্ট করে ফেলবো ক্লাস। আগামী ক্লাস রোববার দিন হবে দুপুর 3টার সময়, ঠিক আছে?